তোমরা যখন ওয়্যারিং মানে আরো কয়েকটা ক্লাস নিব তখন তোমরা এই জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবে। এখন জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি আমি, যেন আমি যখন ওয়্যারিং সিস্টেমের ইনস্টলেশনের ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তখন যেন তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে মানে কিভাবে আসতেছে ইলেকট্রিসিটি সাপ্লাই সিস্টেমটা, কিভাবে আসতেছে বাসা পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের যেমন হ্যাঁ ডোমেস্টিক মানে আমাদের ইউটিলাইজেশন লেভেলে আমরা যে ওয়্যারিং সিস্টেম ইউজ করতেছি, ডোমেস্টিক ওয়্যারিং এর জন্য আমরা সিঙ্গেল ফেজ সিস্টেম ইউজ করি, টু ওয়্যার, একটা ফেজ একটা নিউট্রাল। এখন ইন্ডাস্ট্রিয়াল লোডে কানেকশন দেওয়ার জন্য আমরা ইউজ করি, যেমন ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল মোটর কানেকশন দেওয়ার জন্য আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম ইউজ করি। হ্যাঁ, তো ইভেন ডোমেস্টিকও আমরা অনেক কাজে অনেক সময় আমাদেরকে দেখা যায় যে আমরা যদি থ্রি ফেজ কোনো লোড রান করতে চাই সেক্ষেত্রে থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম আমরা ইউজ করতে পারি। তো এটার উপর ক্লাসিফাই করে আমাদের ওয়্যারিং সিস্টেম আছে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, হ্যাঁ থ্রি ফেজ ফোর ওয়্যার, থ্রি ফেজ থ্রি ওয়্যার, এরকম ভাগ করা আছে। তো এখন দেখো যে মেইন সুইচ কি। মেইন সুইচ হলো তোমার এখানে দেখো কয়েকটা টার্ম লেখা আছে, যে ডাবল পোল আয়রন ক্লাড সুইচ বা ডিপিআইসি সুইচ, ট্রিপল পোল আয়রন ক্লাড সুইচ বা টিপিআইসি সুইচ, ট্রিপল পোল আয়রন ক্লাড সুইচ উইথ নিউট্রাল লিংক। এই ধরনের বিভিন্ন বিভিন্ন সুইচের নাম লেখা আছে। এগুলো আসলে কি একটু বোঝার চেষ্টা করো। এগুলো মানে আমাদের আগে বাসা বাড়িতে এই সুইচগুলো ইউজ হইতো, এগুলো বর্তমানে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করি, সেটা পরের স্লাইডে আমি দেখাবো। তার আগে তোমরা এগুলো একটু দেখো, এগুলো দেখেছো কিনা। আমি কয়েকটা ফিগার দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। দেখো যে ডাবল পোল আয়রন ক্লাড সুইচ সিস্টেমে এই ধরনের সুইচ তোমরা দেখেছো, ঠিক আছে, দেখে থাকবা আর কি। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা এই ধরনের সুইচ, হ্যাঁ মেইন সাপ্লাই কে তোমার মানে আমাদের যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, হ্যাঁ এটাকে মেইন সাপ্লাইয়ের সাথে কানেকশন দিতে পারি, আবার ডিসকানেক্ট করতে পারি। ঠিক আছে, সার্কিট মেকিং এবং ব্রেকিং করতে পারি। এটা সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেমে আমরা ইউজ করি ডাবল পোল আয়রন ক্লাড সুইচ। থ্রি ফেজ সিস্টেমে আমরা ইউজ করি থ্রি পোল আয়রন ক্লাড সুইচ, আর এটার সাথে নিউট্রাল লিংক থাকে, তখন আমরা বলি থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম। ঠিক আছে, এটা এখানে ফিগার দেওয়া আছে, দেখো এখানে একটা ছবি এনেছি। এই ধরনের সুইচ তোমরা বাসা বাড়িতে দেখে থাকবা। ঠিক আছে, বিভিন্ন বিল্ডিং এ তোমরা এই ধরনের সুইচ দেখে, আমার ধারণা তোমরা সবাই দেখেছো। ঠিক আছে, এখন অনেক জায়গায় আছে এগুলো ইউজ করে। বাট বর্তমানে যে মডার্ন যে নিউ ইনস্টলেশন, এগুলোতে আমরা ফিউজ এর পরিবর্তে আর কি এই ধরনের সুইচের পরিবর্তে এই ধরনের সুইচের সাথে ফিউজ, মেইন সুইচের সাথে ফিউজও ইনস্টল করা থাকে। তো এই ধরনের সুইচের পরিবর্তে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করি। দেখো এখানে খেয়াল করো, এখানে দেখো যে আমার সাপ্লাই সিস্টেম মানে ইলেকট্রিক পোল থেকে পাওয়ার আসতেছে, এটা এনার্জি মিটার। তারপর দেখো এখানে একটা ডাবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। তারপর দেখো এখানে একটা আরসিডি বলে একটা টার্ম আছে। আরসিডিটা হলো রেসিডুয়াল কারেন্ট ডিভাইস। হ্যাঁ, এইগুলো আমাদের মানে শককে অ্যাভয়েড করার জন্য, লিকেজ কারেন্ট অথবা গ্রাউন্ড ফল্ট হলে এগুলো অ্যাকশনে যায়। তো এগুলো সেফটি পারপাজে ইউজ করে, হ্যাঁ আমাদের প্রোটেকশনের জন্য ইউজ করি আরসিডি, এগুলো ইউজ করে। তারপরে দেখো এখানে সিঙ্গেল পোল অনেকগুলা মিনিয়েচার সার্কিট ব্রেকার আছে, যেগুলো থেকে বিভিন্ন সার্কিটে মানে বিভিন্ন রুমে এই তোমার সাপ্লাই মানে সাপ্লাই যাবে। ঠিক আছে, বিভিন্ন সুইচ বোর্ডে সাপ্লাই যাবে। ঠিক আছে, নিউট্রাল লিংক আছে, গ্রাউন্ড ওয়্যার বা আর্থ লিংক আছে। তো এগুলো কি নিউট্রাল এবং গ্রাউন্ড ওয়্যারের ভিতরে ডিফারেন্স কি, এগুলো সম্পর্কে আমি একটা ক্লাস নিব পরে, তখন তোমাদেরকে ডিটেইলস বলবো। এখন শুধু দেখে রাখো। তার মানে কিন্তু কানেকশনটা আসতেছে। ঠিক আছে, তবে আমরা পাওয়ার আমাদের মানে কনজিউমারের কাছে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং বাসা বাড়িতে ফাইনালি এইভাবে আমাদের পাওয়ার কি আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন রুমে বা বিভিন্ন সার্কিটে। ঠিক আছে, তো এখন যদি আমি বলি তোমাকে ইলেকট্রিক্যালের ওয়্যারিং এর কথা, তাহলে তোমাকে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে ডেফিনেশনটা জানতে হবে। ঠিক আছে, তো আমাদের সাপ্লাই মানে আমরা জেনারেটিং স্টেশন থেকে পাওয়ার কিভাবে বাসাতে ইন করতেছে, জেনারেটিং স্টেশন থেকে শুরু করে ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন হয়ে তারপরে বাসায় কিভাবে আসতেছে, এই জিনিসটা তো সবাই মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এখন আমি ওয়্যারিং এ যাব। ক্লিয়ার না এই পর্যন্ত? এই পর্যন্ত তো বুঝতে পেরেছো? একটা জেনারেটিং স্টেশনে পাওয়ার জেনারেশন হচ্ছে, এটাকে থ্রু ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে এটা আমাদেরকে কনজিউমারের অ্যাকর্ডিং টু মানে কনজিউমারের ইউটিলাইজেশন ভোল্টেজ লেভেল অনুযায়ী ভোল্টেজটাকে কনভার্ট করে আমরা সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে,
তো এখন আহ, এখান থেকে তারপরে মেইন এনার্জি মিটার এবং মেইন সুইচ হয়ে বিভিন্ন সার্কিটে বা বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রুমে আমাদের ইলেকট্রিসিটিটা যাবে। তো এর জন্য কিন্তু এটাকে পাস করতে হলে আমার ওয়্যারিংটা করতে হবে। তো এখন দেখো এখানে ওয়্যারিং এর ডেফিনেশনটা লেখা আছে। তো ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইজ অ্যান electrical installation of cabling and associated devices such as switches, distribution board, sockets, and light fittings in a structure. তো এই যে আমাদের যে বিভিন্ন তোমার সুইচ, ডিস্ট্রিবিউশন বোর্ড এবং বিভিন্ন ফিটিংস, লাইট ফিটিংস, সকেট, এগুলো যে আছে এগুলোর সাথে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলোকে কানেকশন দিই, তাই না? এগুলোর সাথে। তো এই যে সুইচ, ডিস্ট্রিবিউশন বোর্ড, সকেট, লাইট ফিটিংস, এগুলোকে যে ফিট করা, এগুলোকে যে ওয়্যার দিয়ে কানেকশন দেওয়া, হ্যাঁ, সবগুলোকে যে কানেক্টেড করা মেইন সাপ্লাইয়ের সাথে, এই টার্মটা হলো ইলেকট্রিক্যাল ওয়্যারিং। তো এই জিনিসটা আসলে জানতে হয় কিভাবে করতে, কারণ কোন ধরনের ওয়্যার মানে পাওয়ার লোডের ক্ষেত্রে ইউজ করবা, কোন ধরনের ওয়্যার লাইট লাইট লোডের ক্ষেত্রে ইউজ করবা, হ্যাঁ। তো এটা তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ। ইকোনমিক্যালি কিভাবে তুমি ওয়্যারিংটা করতে পারবা, এই জন্য তোমার জানা থাকতে হবে, বিভিন্ন ওয়্যারিং এর মেথড সম্পর্কে জানা থাকতে হবে, কিভাবে করা হয়, হ্যাঁ, এটা সম্পর্কে জানা থাকতে হবে, ঠিক আছে? তো এখন wires are drawn along the consumer buildings to distribute power to all points where the load is situated, ঠিক আছে? তো এই কারণ ওয়্যারটাকে ড্র করবা তুমি বিভিন্ন রুমে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে, যেখানে তুমি লোড কানেকশন দিবা এবং বিভিন্ন সুইচ দিয়ে লোড গুলোকে কন্ট্রোল করতে পারবা, ঠিক আছে? তো এখন দেখো যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো তোমাকে কনসিডার করতে হবে গুড ওয়্যারিং সিস্টেম ডিজাইন করার জন্য, বা তুমি কোন ধরনের ওয়্যারিং সিস্টেম কোথায় ইউজ করবা এটা সম্পর্কে ডিসিশন নেওয়ার জন্য তোমাকে কিছু ফ্যাক্টর সম্পর্কে কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর ওয়্যারিং ডিপেন্ড করে। তো এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এই ফ্যাক্টরগুলো কনসিডারেশনে নিয়ে তুমি একটা সিস্টেমের বা একটা বাসার ওয়্যারিং তুমি করবা, ঠিক আছে? ওয়্যারিং সিস্টেম ডিজাইন করবা। তো এর ভিতরে ফার্স্টে যে টার্মটা আসতেছে দেখো, আমি লিখেছি ডিউরেবিলিটি। এর অর্থ হলো যে তুমি যে ওয়্যারিংটা করবা এটা ডিউরেবল হতে হবে, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে আবার তুমি কোন ধরনের বিল্ডিং এ ওয়্যারিং করতেছো। কিছু বিল্ডিং আছে টেম্পোরারি বিল্ডিং, ঠিক আছে? টেম্পোরারি একটা স্ট্রাকচারে যদি তুমি ওয়্যারিং করো সেক্ষেত্রে ডিউরেবল মানে যে ওয়্যারিং গুলো তোমার খুব রোবাস্ট, খুব ভালো, তো ওইগুলো হয়তো বা করার দরকার নেই। তার মানে তোমাকে জানতে হবে বিল্ডিং এর টাইপটা কেমন, তুমি যেখানে ইনস্টল করবা ওইখানে কোন ধরনের ওয়্যারিং করবা, এটা ডিসিশন নেওয়ার জন্য তোমাকে জানতে হবে যে বিল্ডিং এর টাইপটা কেমন। কিছু ওয়্যারিং আছে তোমার এগুলো পার্মানেন্ট, হ্যাঁ, এগুলো অনেক স্ট্রং, লং লাইফ ওয়্যারিং সিস্টেম, আর কিছু আছে টেম্পোরারি। আর ওয়্যারিং করার সময় অবশ্যই স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন এনশিওর করতে হবে, যেন তুমি যে বিল্ডিং এ ওয়্যারিং করবা সেখানে যেন যে ওয়্যার দিয়ে ওয়্যারিং করবা সেটার জন্য লোডকে ফুল লোডকে ক্যারি করার ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কনসিডার করতে হয়। তারপরে সেফটি একটা খুব মানে সেফটি একটা মেজর ইস্যু, কারণ তুমি যে যেখানে ওয়্যারিং করবা সেখানে যে পার্সন যারা এগুলোকে অপারেট করবে, ইউজ করবে, তাদের জন্য কোনো শক না লাগে, কোনো মানে সেফটি হ্যাজার্ডটাকে তোমাকে এনশিওর করতে হবে যে মানে এটা যেন সেফ হয়, সেফ এন্ড সাউন্ড হয়, যেন তোমার লিকেজ কারেন্ট ফ্লো হলে ওই ধরনের ব্যবস্থা থাকতে হবে। কোনো কারণে যদি তোমার লিকেজ কারেন্ট ফ্লো হয় বা কোনো কারণে যদি ফল্ট হয়, আমাদের সিস্টেমে তো ফল্ট হতে পারে, তো সেক্ষেত্রে এডিকুয়েট প্রোটেক্টিভ ডিভাইস থাকতে হবে, হ্যাঁ, ওটার জন্য অ্যাকশন নেই, যেন আমাদেরকে সেভ করে শক হ্যাজার্ড থেকে, ঠিক আছে? তো এই ধরনের সেফটি মেজারমেন্ট গুলো থাকতে হবে, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স শুড বি গুড, এটা যেন দেখতে আগলি না হয়, দেখতে যেন সুন্দর হয়, ঠিক আছে? তারপরে মেকানিক্যাল প্রোটেকশন, তুমি যে কেবল রান করতেছো, ইনসুলেটেড ওয়্যার যে রান করতেছো, তো এখানে কেবলের উপর যেন স্ট্রেস না পড়ে, প্রেসার না পড়ে, কেবল যেন নষ্ট হয়ে না যায়, ইনসুলেশন যেন ব্রেকডাউন না হয়, ছিঁড়ে না যায়, এই জিনিসগুলো মানে মেকানিক্যাল ইনজুরি যেন না হয়, কেবল যেন প্রোটেক্টেড থাকে, এই জিনিসটা এনশিওর করতে হবে, ঠিক আছে? তারপর ইনিশিয়াল কস্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস যে কোনো কাজে। তো এখানে তোমাকে দেখতে হবে যে কাস্টমার তোমাকে ওয়্যারিং এর কাজটা দিচ্ছে তার বাজেট কেমন, হ্যাঁ, অথবা মানে একটা বিল্ডিং এ বা একটা জায়গায় ওয়্যারিং করার জন্য মানে বাজেট কেমন আছে। তো বাজেটের উপর ডিপেন্ড করে তোমাকে সিলেক্ট করতে হবে কোন ধরনের ওয়্যারিং ওখানে সুইটেবল হবে, কারণ
কিছু ওয়্যারিং আছে কস্টলি, কিছু ওয়্যারিং আছে, কিছু টাইপ অফ ওয়্যারিং আছে যেগুলো চিপ। তো তোমার বাজেটের উপর ডিপেন্ড করবে এটা, যে কোন ওয়্যারিং তুমি করবা। মানে अवेलेबल যে রিসোর্স গুলো আছে এগুলো খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে তুমি অপটিমাম ওয়েতে ওয়্যারিংটা কিভাবে করতে পারো একটা নির্দিষ্ট বাজেটে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে। অ্যাক্সেসিবিলিটি, এটা হলো যে তোমার যে আমাদের যে সুইচ বোর্ড আছে, প্লাগ আছে, এগুলো যেন ইজিলি অ্যাক্সেস করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমার যদি ভবিষ্যতে এক্সটেন্ড করতে চাই ওয়্যারিং সিস্টেমটাকে, তাহলে এটা যেন আমরা ইজিলি করতে পারি। এই ধরনের যেন, অথবা রিপেয়ার যদি করতে চাই আমরা যেন বিভিন্ন পয়েন্টে অ্যাক্সেস করতে পারি, এই অপশনটা থাকতে হবে। ঠিক আছে? তারপর মেইনটেনেন্স কস্ট শুড বি লো। তো এটাও কস্টের ব্যাপারে অলরেডি আমি কথা বলেছি, ইনিশিয়াল কস্টের ব্যাপারে, আর এটা হলো মেইনটেনেন্স কস্ট, যেটাও লো হতে হবে। তো এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হয় যখন তুমি একটা বিল্ডিং এর ওয়্যারিং করবা। এই ফ্যাক্টরগুলো উপর ওয়্যারিং ডিপেন্ড করে। ঠিক আছে? এবং এর উপর যেহেতু কস্ট ডিপেন্ড করতেছে, প্লাস মানে অন্যান্য যে ফ্যাক্টরগুলো এখানে আছে, যেমন ডিউরেবিলিটি, সেফটি, অ্যাপিয়ারেন্স, এগুলো সব মিলিয়েই তোমাকে কিন্তু করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি অ্যাপিয়ারেন্সের কথা বলি, যেমন মনে করো যে তোমাকে একটা, মনে করো যদি বলা হয় একটা বাংলোতে ওয়্যারিং করো, অথবা একটা হোটেলে, অথবা একটা রেস্টুরেন্টে, অথবা তোমার একটা রিসোর্টে ওয়্যারিং করতে হবে, সেক্ষেত্রে তোমার এরকম অ্যাপিয়ারেন্সটা অবশ্যই সুন্দর হতে হবে। ওইখানে যদি তুমি কেসিং ক্যাপিং ওয়্যারিং করে রাখো, বা ক্লিট ওয়্যারিং, একটু পরে তোমরা বুঝতে পারবা ওই যে নামগুলো আমি বলতেছি এগুলো কি। তো এই ধরনের ওয়্যারিং করে রাখো, তাহলে দেখতে ভালো লাগবে না। ওইখানে এমন ওয়্যারিং করতে হবে যেন এটা তোমার মানে সুন্দর হয় অ্যাপিয়ারেন্সটা। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে? তো এখন আসো ডিফারেন্ট টাইপস অফ ওয়্যারিং, কি কি ধরনের ওয়্যারিং আছে। আমাদের ওয়্যারিং সিস্টেম আমরা ইনস্টল করতে পারি, যেমন আমাদের ইনডোর, যেমন আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, কমার্শিয়াল বিল্ডিং আছে, এগুলোতে, বা ইন্ডাস্ট্রিতে। তারপর ওভারহেড লাইনেও লাইন আছে আমাদের, দেখবা যে ওভারহেড লাইনেরও ওয়্যারিং এর ব্যাপার আছে। প্লাস আন্ডারগ্রাউন্ড কেবল আমরা রান করি পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য। তো এইগুলো যেখানে তোমার মনে করো যে সিটি, বিশেষ করে সিটি এরিয়াতে যেখানে তোমার ওভারহেড কেবল রান করা যায় না, ওইখানে সাধারণত আমরা আন্ডারগ্রাউন্ড কেবল ইউজ করি। ঠিক আছে? বা তোমার ইভেন আমাদের ক্যাম্পাসও তোমরা দেখবা যে আন্ডারগ্রাউন্ড কেবল কিন্তু আছে। ঠিক আছে? অনেক জায়গায়। ঠিক আছে? ওভারহেড লাইনও আছে, প্লাস আন্ডারগ্রাউন্ড কেবলও আছে অনেক জায়গায়। ঠিক আছে? একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর যে কানেকশন হয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে কানেকশন হয়েছে অনেক জায়গায়, তোমরা দেখবা। তো এই ধরনের ওয়্যারিং সিস্টেম আছে। তো তোমাদেরকে মেইনলি আমি যে জিনিসটা ফোকাস করবো এখন, সেগুলো হলো যে মানে টাইপ, অ্যাকর্ডিং টু টাইপ অফ ওয়্যারিং, অ্যাকর্ডিং টু ইউজেস। আমরা ডোমেস্টিক, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে ওয়্যারিং করতে পারি। তো আমি মেইনলি যে ডোমেস্টিক সিস্টেমে যে ওয়্যারিং করে এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেইলস আইডিয়া দিব তোমাদেরকে। আর অন্যান্য সিস্টেমে যে ওয়্যারিং করে ওইগুলো, হ্যাঁ বলো। স্যার কিছু সিস্টেম ঢুকতে হচ্ছে না স্যার, মানে ক্লাসরুমে কানেক্টিং দেখাচ্ছে স্যার। জাস্ট এ মোমেন্ট। আপনাকে ফোন দিয়েছিল তারা। কিছু স্টুডেন্ট ঢুকতে পারছে না। জি স্যার। স্যার রোল স্যার 108 স্যার, তারপরে 38, 120। এটা নেটওয়ার্ক প্রবলেম, তো এখন আর করার কিছু নাই, ওদেরকে ভিডিও দেখে নিতে হবে যদি এরকম হয়ে থাকে। স্যার কুইজে তো আছে স্যার, ওটা তো মিস করে ফেলবে। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো, যারা আছে এটা নেটওয়ার্ক প্রবলেম, তো আমরা সবাই সলিউশন দিতে পারবো না। 101 জন আছে দেখলাম, হয়তো আমরা 2 জন বাদে 99 জন। তো পারলে ভালো, না পারলে তো ওই স্যারকে পার্সোনাল মেল দিয়ে দিতে বলো। হ্যাঁ আচ্ছা, আর তুমি, তোমার সাথে যদি কন্টাক্ট হয়, ওদেরকে একটা কাজ করতে বলিও, ওরা যেন লগ আউট করে, লগ আউট করে যেন আবার লগ ইন করে, ওরা ট্রাই করতে বলো। আর গুগল ক্লাসরুমে যখন, গুগল ক্লাসরুমটা খেয়াল রাখতে বলো, যখন আমি কোশ্চেন দিব, মানে তোমাদের যখন কুইজ হবে, তখন গুগল ক্লাসরুমে কোশ্চেনটা পাবে, ওইখান থেকে ওরা যদি পারে কিছু কোশ্চেনের আনসার দিল, বা পরবর্তীতে যদি আমাকে মেল দিয়ে দেয়, আমরা কনসিডার করার চেক করবো আর কি। আমরা সেটা মানে যেহেতু সে লেকচারটা দেখতে পারতেছে না, বাট তুমি ওদেরকে একটু অ্যাডভাইস দাও যে ওরা যেন লগ আউট করে লগ ইন করে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, যে মানে টাইপস অফ ওয়্যারিং অ্যাকর্ডিং টু ইউজেস, এটা হতে পারে ডোমেস্টিক ওয়্যারিং, কমার্শিয়াল ওয়্যারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। হ্যাঁ, তো এখন অ্যাকর্ডিং টু ইনস্টলেশন ওয়্যারিং এর আবার বিভিন্ন টাইপ আছে। যেমন এটা হতে পারে যে এখানে দেখো কতগুলো টাইপ লেখা আছে, যেমন ক্লিট ওয়্যারিং। এগুলো আমি এক্সপ্লেন করবো 1 by 1, একটু পরে তোমাদেরকে দেখাবো। এখন নামগুলো দেখো, নামগুলো একটু পড়ো নিজেরা। ক্লিট ওয়্যারিং, vulcanized insulated rubber wire known as VIR, VIR মানে vulcanized insulated rubber wire in porcelain cleats.
ঠিক আছে? তো এগুলো আসলে তোমার সিরামিক ক্লিট অথবা মানে চীনামাটির ক্লিট যেটাকে বলে আর কি, তো ওইগুলোতে বসানো থাকে আর কি, ভিআইআর ওয়্যার। তো ভিআর একটা হলো কি, ভিআর হলো মানে মানে এখানে ওয়্যারের উপরে রাবার ইনসুলেশন ইউজ করতেছে। হ্যাঁ, ওয়্যারের উপরে বিভিন্ন ধরনের ইনসুলেশন ইউজ করা যায়, যেমন পিভিসি ইনসুলেশন, তোমরা নাম শুনে থাকবা, খুব পপুলারলি ইউজড হয় এখন, পলিভিনাইল ক্লোরাইড ইনসুলেশন, তারপর রাবার ইনসুলেশনও ইউজ হয়। তো এই ভলকানাইজড রাবার হলো রাবার, ন্যাচারাল রাবার হলো কি আমাদের সফট, ঠিক আছে? তো এটাকে স্ট্রং করার একটা বা হার্ড করার একটা প্রসেস আর কি। তো এই এটাকে হার্ড করা হয় একটা প্রসেসে, তখন এটাকে বলে যে ভলকানাইজড ইনসুলেটেড রাবার, ঠিক আছে, নোন অ্যাজ ভিআইআর ওয়্যার। তারপর আছে কেসিং কেপিং ওয়্যারিং, এখানে উডেন কেসিং থাকবে। স্যার কিছুক্ষণ আগে যে জিনিসটা বললো, তো এখানে প্লাস্টিক কেসিংও আছে, কেসিং কেপিং টাইপের ভিতরে বর্তমানে প্লাস্টিক কেসিংও পাওয়া যায়, কেসিং কেপিং দুইটাই পাওয়া যায় আর কি প্লাস্টিকের। টিআরএস ওয়্যার, টিআরএস মানে টাফ রাবার শীট ওয়্যারস, রান ওভার উডেন ব্যাটেন। ফিগার দিয়ে কিছুক্ষণ পরে আমি দেখাবো, এখন নামগুলো পড়ো তোমরা। মেটাল শীট ওয়্যারিং, ভিআর ওয়্যারস covered with lead run over wooden batten. Conduit wiring, VIR wire conduct, VIR conductors runs in metallic conductor। এখানে পিভিসি ইনসুলেশনও থাকতে পারে, ঠিক আছে? তো জাস্ট এখানে VIR দিয়ে লেখা আছে বইয়ে, তাই আমি সবগুলো এইভাবে লিখেছি আর কি। এনিওয়ে, তো এখন তোমরা খেয়াল করো যে এই ওয়্যারিং সিস্টেমটা প্রপারলি করা ইম্পর্টেন্ট কেন। তোমরা এখানে একটা ফিগার আছে, এখানে দেখবা যে কিছু পাউন্ডে কিছু টাকার অঙ্ক লেখা আছে। এই ফিগারটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এই ফিগারটা দিয়ে যেটা মিন করতে চাচ্ছি, তুমি যদি একটা বাসা বাড়িতে ওয়্যারিং করো, বিভিন্ন অ্যাপ্লায়েন্স আছে, হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে ওয়্যারিং করতেছো, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্লায়েন্স কানেকশন দেওয়ার জন্য, ঠিক আছে, পাওয়ার লোড আছে, লাইটিং লোড আছে, ঠিক আছে। তো এখন তুমি যদি ওয়্যারিং সিস্টেমটা প্রপারলি না করো, তোমাকে যদি এটাকে রিপেয়ার করতে হয় বা রিপ্লেস করতে হয়, তুমি যদি প্রপার ওয়্যার দিয়ে প্রপার অ্যাপ্লায়েন্স কানেকশন না দাও, তাহলে এটা বিভিন্ন সেকশনের বিভিন্ন ধরনের কস্ট আছে, কস্টগুলো এখানে দেখানো আছে। তুমি যদি এটাকে রিপ্লেস করতে চাও, যদি ওয়্যারিংটা প্রপার না হয়, যার কারণে ওয়্যারিং করার সময় খুব কেয়ারফুলি করতে হবে, সুন্দরভাবে প্ল্যান করতে হবে, ক্যালকুলেশনগুলো সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? তো এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কস্ট এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি তুমি প্রপারলি না করো, ইট ইনভলভস লস অফ কস্ট ইফ ইউ উড লাইক টু রিপ্লেস ইট ইন ফিউচার, ঠিক আছে? অথবা এটাকে যদি রিপ্লেস করতে হয় কোনো কারণে, কারণ তুমি ওয়্যারিংটা প্রপার না করলে এটাকে রিপেয়ার করতে হবে, হ্যাঁ, ওটাকে রিপ্লেস করতে হবে, তাহলে ইকুইপমেন্ট গুলো ড্যামেজ হয়ে যাবে, বা বিল্ডিং এর যে মানে বিল্ডিং এর জন্য, এটা বিল্ডিং এ যারা এটা ইউজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ মানে পার্সোনাল এবং অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সন যারা এগুলো ইউজ করবে, দুইটার জন্য এটা কিন্তু একটা সেফটি ইস্যু। তো এই কারণে ওয়্যারিংটা প্রপারলি করতে হবে। আচ্ছা, আসো যে আমি প্রথম যে ওয়্যারিং টাইপের কথা বলেছি, একটা টাইপ বলেছি তোমাদেরকে, ক্লিট ওয়্যারিং। ক্লিট ওয়্যারিংটা কি লক্ষ্য করো, এখানে দেখো যে, আচ্ছা একটু তোমাদেরকে আমি সিস্টেমটা দেখিয়ে নিই। তোমরা এই ধরনের ক্লিট দেখেছো? এই ধরনের ক্লিট এগুলো অনেক আগে ইউজ হতো, মানে বিভিন্ন জায়গায় ইউজ হতো, টেম্পোরারি বিল্ডিং এ আর কি মেইনলি ইউজ হয় এগুলো। এই ধরনের ক্লিট হয়তো অনেকে দেখেছো। দেখো, এই ধরনের ক্লিট দিয়ে কিন্তু কিছু ওয়্যারিং করা আছে এখানে, একটা পিকচার দেখাচ্ছি, এটাই হলো ক্লিট ওয়্যারিং। তো এখানে যেটা হচ্ছে, এই ক্লিট গুলাকে বলে পোর্সেলেন ক্লিট, ঠিক আছে? তো কন্ডাক্টরস আর সাপোর্টেড ইন পোর্সেলাইন clits, two halves clits, one of which is grooved to receive the wire and the other half is put over it and the whole of it is fixed on the wall by means of screw। তো দেখো যে এখানে এই যে গ্রুপ কাটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ গ্রুপ কাটা। তো একটা হাফে মানে এখানে এই গ্রুপে ওয়্যার গুলোকে প্লেস করা হয়, হ্যাঁ, এটা দুইটা পোর্শন থাকে। তো এখানে ওয়্যার গুলোকে প্লেস করা হচ্ছে, আর এখানে এটা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, তারপর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয় ওয়ালে, ঠিক আছে, যেমন এখানে একটা আটকে দেওয়া মানে দেখানো আছে, ঠিক আছে? তো এই ধরনের ওয়্যারিং কে বলে ক্লিট ওয়্যারিং। তো এই ক্লিট ওয়্যারিং হলো মানে চিপেস্ট মেথড অফ ওয়্যারিং। এটা খুব ইজিলি করা যায় এবং খুব চিপ, ঠিক আছে? বাট এই ওয়্যারিং সিস্টেমে আমরা ওয়্যার গুলোকে দেখতে পারতেছি, ভিউ করতে পারতেছি, যার কারণে কোনো জায়গায় কোনো ড্যামেজ হলে, কোনো সমস্যা হলে আমরা দেখতে পারি। আর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। বাট এখন দেখো এগুলো যে এটা একটা টেম্পোরারি ওয়্যারিং সিস্টেম, মানে পার্মানেন্ট কোনো বিল্ডিং যদি হয় তাহলে এই ধরনের ওয়্যারিং আমরা ইউজ করব না, কারণ এটা একটা টেম্পোরারি বিল্ডিং এ ইউজ করা হয়। এটাকে আমরা ইজিলি ইনস্টল করতে পারি, আবার ইজিলি খুলেও ফেলতে পারি। যেমন মনে করো যে তুমি একটা ইউনিভার্সিটিতে একটা নতুন বিল্ডিং আমরা করব, ফর এক্সাম্পল, তাহলে বিল্ডিং করতে গেলে এখানে
ওয়ার্কার যারা কাজ করবে তাদের জন্য তো একটা টেম্পোরারি বিল্ডিং বানাইতে হবে, তারা এখানে থাকবে, থেকে কাজটা করবে। তাহলে ওই টেম্পোরারি বিল্ডিং এই ধরনের ওয়্যারিং করবে। হ্যাঁ, তো মানে ফর এন এক্সাম্পল আমি বলতেছি আর কি। তো এই এই ওয়্যারিং গুলো টেম্পোরারি বিল্ডিং না বলে বলো টেম্পোরারি টিনের ঘর বানায় না, চালা। হ্যাঁ, টেম্পোরারি কোনো ইনস্টলেশনে ক্যাম্প, তোমরা যদি কোথাও ক্যাম্প করতে যাও, ক্যাম্পিং, আর্মি ক্যাম্প, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের টেম্পোরারি জাস্ট কোনো ঘর যদি বানানো হয় আর কি, যেখানে তারা যেখানে মানে একটা অল্প সময়ের জন্য তুমি ওটাকে ইউজ করতেছো, ঠিক আছে। তো ওই ধরনের মানে স্ট্রাকচারে বা ওই ধরনের ঘরে আর কি এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলো বলেছি, এগুলো বিভিন্ন ক্লিটের ছবি দেওয়া আছে। তো এটা এই ধরনের ওয়ারিং করার জন্য তোমাকে কিছু ফ্যাক্টর কনসিডার করতে হয়। দেখো, যদি তুমি এটা লাইফকে ইনক্রিজ করতে চাও ফর লঙ্গার লাইফ, ক্লিটস শুড বি ইউজড এট ইন্টারভ্যালস অফ 30 সেন্টিমিটার। মানে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এরকম ভাবে তো ক্লিট কানেকশন দিচ্ছে, এখানে একটা ক্লিট আছে, এখানে একটা ক্লিট আছে, তো এই ক্লিটের ভিতরে যে ডিসটেন্স, হ্যাঁ, এটা হতে হবে তোমার 30 centimeter. The cleats used should not be more than 60 centimeter apart horizontally or vertically. তো এই ভ্যালুগুলা মানে স্পেসিফিকেশন এখানে তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে ওই যে কেউ কল দিলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, অনেকে হয়তো বা কল দিচ্ছে স্টুডেন্টরা, আমি রিসিভ করতে পারছি না, কারণ আমি যদি রিসিভ করি তাহলে তোমাদের কাছ থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাব, ঠিক আছে। তো সিআর একটু ওদেরকে যদি কোনো তোমার যদি অপশন থাকে কোনো, যে তুমি ওদেরকে একটু মেসেজ করে দাও যে পরবর্তীতে ওরা ভিডিওটা দেখে নিতে পারবে, হ্যাঁ, এবং আমরা কনসিডার করবো ওদের ব্যাপারগুলো। বাট যারা লগ আউট করে আবার লগ ইন করতে পারবে, ওদেরকে ট্রাই করতে বলো আর কি জয়েন করার জন্য। স্যার, যেহেতু তোমাদের এরপরেও একটা ল্যাব আছে আমাদেরকে, আমি এই কারণে কন্টিনিউ করছি। হ্যাঁ, বলো। স্যার কাইন্ডলি ভিডিওটা দিয়ে দিলে ভালো হয় স্যার, আমাদের অনেকে ডিসকানেক্টিং হয়ে যায় তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে তো আমি বলেছি, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ওরা যারা কল দিচ্ছে, ট্রাই করছে, তাদের কলটা আমি রিসিভ করতে পারছি না, কারণ আমি রিসিভ করতে গেলে আমি তো ফোনের নেটওয়ার্ক ইউজ করতেছি, আমি হটস্পট ইউজ করে আর কি ল্যাপটপে কানেকশন দিয়েছি, তো যার কারণে আমি ডিসকানেক্ট হয়ে যাব। তো এই কারণে আমি জাস্ট কলটা রিসিভ করছি না, ঠিক আছে। যেহেতু তোমাদের এরপর একটা ক্লাস আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি। আর যারা লগ আউট করে ওদেরকে বলো লগ ইন করতে, তাহলে হয়তো বা জয়েন করতে পারবে। আমি অনেক ক্লাসে দেখেছি এই প্রবলেমটা হয়, আবার দেখা যায় যে এরকম করলে আর কি, যে লগ আউট করে লগ ইন করলে অনেক সময় সলভ হয়ে যায়, ঠিক আছে। অথবা ওরা যে ডিভাইস থেকে লগ ইন করতেছে ওইখানে ওটাকে রিস্টার্ট দিতে বলো, ঠিক আছে, তাহলে হয়তো বা সলভ হতে পারে। আচ্ছা, এনিওয়ে, সো এখানে দেখো যে ফর প্রেসার আপ টু 250 volts the distance between the cleat groups should not be less than 2.5 centimeter. For branch circuit and for sub mains it should not be less than 4 centimeter. এখানে ক্লিট গ্রুপস হচ্ছে তোমার এই যে গ্রুপ কাটা হচ্ছে, হ্যাঁ, তোমাদেরকে বলেছি যে গ্রুপ মানে ক্লিটে তোমার গ্রুপ কাটা হয়, ঠিক আছে, ওয়্যারকে প্লেস করার জন্য। তো যেমন 2 ওয়ে ক্লিট হতে পারে, 3 ওয়ে ক্লিট হতে পারে, 3টা গ্রুপ কাটা আছে, এখানে 2টা গ্রুপ কাটা আছে। এই গ্রুপের যে ডিসটেন্স, গ্রুপের ভিতরে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা এটা মিন করতেছে এই সেন্টেন্সটা। আচ্ছা, the wire should not be run near water or gas pipes and structural work for safety reason. This type of wiring should not be used for damp places. যেহেতু ড্যাম প্লেসে এটা সুইটেবল হবে না এই ধরনের ওয়ারিং, কারণ যেহেতু এখানে ওয়ারিং এর উপর আমরা কন্ডিট ইউজ করছি না, বা ওয়ারিং এর উপর শীট ইউজ করতেছি না, এই কারণে আর কি এই ধরনের ওয়ারিং। মানে ওয়ারে তো ওয়ারের স্ট্রাকচার যদি দেখো, তাহলে ওয়ারে থাকে তোমার প্রথমে কন্ডাক্টর থাকে, তারপরে ইনসুলেশন থাকে, তার উপর আবার মেকানিক্যাল প্রোটেক্টিভ একটা কভার থাকে। তো ওই কভারটা থাকলে, ওই কভারটা যদি মনে করো টাফ রাবার দিয়ে কোনো শীট ইউজ করা হয়, টাফ রাবার শীট বলে, হ্যাঁ, বা তোমার মানে এর উপরে যদি কভারিংটা, মেকানিক্যাল কভারিংটা ভালো ইউজ করা হয় এবং ওটাকে যদি ব্রেড করা হয়, যেমন কটন বা বিভিন্ন ক্লথ দিয়ে আর কি, লাইক গার্মেন্টস ম্যাটেরিয়ালস দিয়ে যদি ব্রেড করা হয় এর উপরে, তো তাহলে দেখা যায় যে তোমার এই ড্যাম্প প্লেস ইউজ করা যায় ওয়্যারগুলো, যেগুলোতে শীত দেওয়া থাকে, ঠিক আছে। তো এই কারণে এই ওয়্যারটা যেহেতু আমরা জাস্ট ইনসুলেটেড জাস্ট ওয়্যারকে ইউজ করতেছি এখানে, এগুলো টেম্পোরারি পারপাসে যেহেতু ইউজ হচ্ছে, তো এখানে এগুলো ড্যাম্প প্লেসের জন্য সুইটেবল না। আচ্ছা,
তো প্রোটেকশন নিয়ার দ্য ফ্লোর, এখানে এখানে যে জিনিসটা বলা আছে যে নো ক্লিট ওয়ারিং শ্যাল বি লেফট আনপ্রোটেক্টেড আপ টু 2 মিটার অ্যাবভ দ্য ফ্লোর লেভেল, when brought through the floor it shall be enclosed in a conduit। এটা এটাকে আনপ্রোটেক্টেড রাখা যাবে না, মানে এর উপরে কন্ডিট, কন্ডিট মানে একটা পাইপ আর কি, পাইপ ইউজ করতে হবে যদি এগুলো ফ্লোরের কাছাকাছি ইউজ করি আর কি, ঠিক আছে। তো এটাকে যদি মানে ফ্লোরের কাছে তোমার কোনো কানেকশন দিতে হয় তাহলে এটাকে অবশ্যই তোমার কন্ডিট দিয়ে বা ফ্লোরের কাছ দিয়ে যদি যায় ওয়ারিংটা পাস করে তাহলে এটাকে কন্ডিটের মাধ্যমে নিতে হবে আর কি, ঠিক আছে। নো ক্লিট ওয়ারিং শ্যাল বি লেফট আনপ্রোটেক্টেড আপ টু 2 মিটার অ্যাবভ দ্য ফ্লোর লেভেল। আচ্ছা, তো এখন আসো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যদি আমি সামারাইজ করি এই ওয়্যারিং এর, তাহলে এই স্লাইডে সবগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে। দেখো যে আমি অলরেডি বলেছি এটা খুব চিপ মেথড, সুইটেবল ফর টেম্পোরারি ওয়্যারিং, কারণ আমরা কুইকলি ইনস্টল করতে পারি, আবার এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলোকে রিকভার করতে পারি, রিকভার করে মানে খুলে ফেলতে পারি, খুলে ফেলে অন্য একটা জায়গায় আবার ইউজ করতে পারি। ইন্সপেকশন অল্টারনেশন এন্ড এডিশন ক্যান বি ইজিলি মেড, যেহেতু আমরা এটাকে দেখতে পাচ্ছি, কোথাও কোনো প্রবলেম হলে আমরা ইন্সপেক্ট করতে পারি ইজিলি, অ্যাজ ওয়েল এজ এটাকে মানে চেঞ্জ করতে পারি, হ্যাঁ, লোকেশন, এগুলো ইজিলি করা যায় আর কি। আর ডিসঅ্যাডভান্টেজ হলো অলরেডি আমি বলেছি যে ইট ইজ নট সুইটেবল ফর পার্মানেন্ট বিল্ডিং। আচ্ছা, তারপর অ্যাপিয়ারেন্স ইজ নট সো গুড, তোমরা দেখতে পাচ্ছ একটা ফিগার দেখলাম তোমাদেরকে, অ্যাপিয়ারেন্স গুড না। স্যাগ সাম প্লেসেস আফটার সার্টেন পিরিয়ড, তুমি যদি মানে পোর্সেলেন ক্লিট গুলোকে একটা ডিসটেন্সে বসাতে হবে বলেছি, আদারওয়াইজ দেখা যাবে যে এখানে স্যাগ ফর্ম করবে, মানে ঝুলে পড়বে। ডাস্ট এন্ড ডার্ট কালেক্ট ওভার দেম, এগুলো দেখা যায় যে যেহেতু এগুলো ওপেন, তো এর উপরে এই জিনিসগুলো ডাস্ট ডার্ট এগুলো পড়ে আর কি। ইনক্রিজড মেইনটেনেন্স কস্ট, oil and smoke are much injurious to bear, এই ইনসুলেটেড রাবার বিয়ার ওয়্যার এগুলো অয়েল এবং স্মোক এগুলোকে ক্ষতিগ্রস্ত করে। আর ফর লং লাইফ প্লিজ শুড বি 3 সেন্টিমিটার অ্যাপার্ট, যেটা অলরেডি আমি বলেছি আর কি, যে এদের লাইফ যদি ইনক্রিজ করতে চাই তাহলে ক্লিট গুলোকে প্লেস করতে হবে ক্লোজলি, হ্যাঁ, যেন স্যাগ না হয়। ইট শুড বি 30 সেন্টিমিটার অ্যাপার্ট, একটা ক্লিট থেকে আরেকটা ক্লিটের ডিসটেন্স। তো এগুলো হলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস ক্লিট ওয়্যারিং এর। নেক্সট যে ওয়্যারিং সিস্টেমটা আছে এটা হলো উডেন কেসিং কেপিং। তো এটা শুধু কেসিং কেপিং ও বলতে পারি যখন আমরা প্লাস্টিক ইউজ করব, বাট আমি এখানে ইন পার্টিকুলার উডেন কেসিং কেপিংটা প্রথমে বুঝাচ্ছি, তারপর প্লাস্টিক নিয়ে একটু কথা বলবো আর কি, পরের ফিগারে পরের স্লাইডে ফিগার দেওয়া আছে। তো এখন দেখো প্লাস্টিক কেসিং কেপিং এর কথা আমি জাস্ট বলতেছি, বাট এখন এই স্লাইডে আমি তোমাকে ডেসক্রাইব করব উডেন কেসিং কেপিং, ঠিক আছে। এখানে যে ফিগারটা দেওয়া আছে এখানে উডেন কেসিং কেপিং এর ফিগার দেওয়া আছে। দেখো এখানে একটা ওয়্যারিং সিস্টেম আছে, তো এখানে খেয়াল করো যে এটাকে যদি আমি এখানে এনে তোমাদেরকে খুলে দেখাই, হ্যাঁ, এখানে রান করতেছে ওয়্যারের ভিতর দিয়ে, ঠিক আছে, আমি মাউস দিয়ে ইন্ডিকেট করছি। তো এর একটা কেস আছে, এর একটা ক্যাপ আছে, ঠিক আছে। তাহলে ইট কনসিস্ট অফ রেক্টেঙ্গুলার উডেন ব্লকস মেড ফ্রম ফার্স্ট ক্লাস সিজন টিক উড ফর এনি আদার উড, মানে যে উডটা ইউজ করবো এই উডটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে, যেমন সেগুন কাঠ থেকে এটা করতে পারি, যেন এটাকে কোনো ইনসেক্ট ক্ষতিগ্রস্ত না করে, ঠিক আছে। যেহেতু এটা বিল্ডিং এ তুমি ইনস্টল করবা, এটা আমরা চাই এটা ডিউরেবল হোক, হ্যাঁ, লাইফ টাইম লং হোক। তো কোনো ইনসেক্ট যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে এগুলো ওয়্যারের ইনস্টলেশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অথবা আমাদের যে উডে তোমার ইনসেক্ট উডকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, ঠিক আছে। তো এই কারণে আমরা চাই এগুলো ভালো উড থেকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এটা হলো নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হলো কেস, ঠিক আছে। এখানে ওয়্যারটা থাকবে, ওয়্যার গুলো এখানে প্লেস করবো, এখানে মানে মানে এখানে যে এটাকে কাটতে হবে, কেটে ওয়্যার গুলোকে দেখো এখানে দুইটা ওয়্যার প্লেস করা আছে, ঠিক আছে, কেটে ওয়্যার গুলো প্লেস করতেছে, তার উপরে আমরা কেপিং দিয়ে লাগিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। এখন কেপিং যখন কেসিং এর উপরে ইউজ করব তখন সতর্ক থাকতে হবে। দেখো এদিক দিয়ে একটা ওয়্যার রান করতেছে, এদিক দিয়ে একটা ওয়্যার রান করতেছে, আমি বলতেছি স্ক্রু দিয়ে এটাকে লাগাবো, এই দুটাকে জয়েন করবো স্ক্রু দিয়ে। তো জয়েন্ট যখন করব তখন এই স্ক্রু যখন তুমি ইনসার্ট করবা, স্ক্রুটা যেন ওয়্যারে ইনসুলেশনের উপর না পড়ে, কারণ তুমি যদি স্ক্রুটা ভুল করে ওয়্যারের ইনসুলেশনের উপর ইনসার্ট করো তাহলে কিন্তু এখানে ইনসুলেশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যার কারণে কেসিং এর উপরও একটা ইন্ডিকেশন টানা হয়, একটা দাগ টেনে দেওয়া হয়, যেন তুমি বুঝতে পারো ওয়্যারটা এদিক দিয়ে রান করতেছে। তো তুমি যখন পরবর্তীতে
স্ক্রু লাগাবা, তাহলে তুমি স্ক্রুটা এমন জায়গায় লাগাতে হবে যেন এগুলো ওয়্যারের ইনস্টলেশনকে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো এটা হলো উডেন কেসিং কেপিং। প্রথমে যে ফিগারটা এখানে আছে এটা হলো উডের কেসিং এবং কেপিং উডের। এখন অনেক জায়গায় দেখবা তুমি বাসা বাড়িতে অনেক জায়গায় ইউজ হয়, দেখবা যে প্লাস্টিক কেসিং কেপিং, এগুলো মার্কেটে পাওয়া যায় এখন। প্লাস্টিকের কেসিং, প্লাস্টিকের কেপিং থাকে। তো এইগুলো ইউজ হয়। এটা একটা এক্সাম্পল, এখানে প্লাস্টিকের কেসিং কেপিং ইউজ করছে। এই ধরনের ইনস্টলেশন তোমরা দেখেছো আমার ধারণা আর কি, প্লাস্টিকের এখানে কেসিং কেপিং ইউজ করেছে। স্যার কেপিংটা কি কোনোভাবে বাঁকানো যায় এরকম? কেপিংটা হলো তোমার কেপিং, আচ্ছা এখানে দেখো, কেপিংটা হলো এটার উপরে একটা ক্যাপ ঢেকে দিতে হবে, তাই না? মানে এটা হলো কেস, এটা হলো ক্যাপ। হ্যাঁ, যেমন সাবানের কেসের কথা যদি চিন্তা করো তুমি, কিছু সাবানের কেস আছে যেগুলো একটার উপরে কিন্তু মানে সাবান রেখে তার উপরে কিন্তু তুমি ঢেকে দিতে পারো, খেয়াল করছো? এখানে বাকি যে জিনিসটা দেখানো হয়েছে তোমার, এটা দেখানোর জন্য পিকচারটা এইভাবে ড্র করা হয়েছে, ঠিক আছে? এটা বাঁকানো না, কারণ কন্ডাক্টর উড তো সলিড, ঠিক আছে? তুমি কেসিং এর উপরে এটা প্লেস করবা, এটাকে ঢেকে দিবা কেসিংটাকে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? এটা জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য পিকচারটা ড্র করা হয়েছে। যেমন এটা হলো কেসিং, এখানে আরো ভালো করে দেখো যে এটা হলো কেস, এর উপরে এটা হলো ক্যাপ, এর উপরে ক্যাপটা দিয়ে দিবা, ঠিক আছে? তো এর যে অ্যাডভান্টেজ, হ্যাঁ, এটাও চিপ কম্পেয়ার টু সাম ওয়্যারিং সিস্টেম লাইক টিআরএস এন্ড কন্ডিট ওয়্যারিং সিস্টেম। ইন টিআরএস এবং কন্ডিট ওয়্যারিং কি এটা এখন আমি ডেসক্রাইব করি না, করব একটু পরে। there is sufficient mechanical protection to wire used, কারণ এখানে যেহেতু তুমি কেসিং এবং কেপিং ইউজ করতেছো, যেহেতু ওয়্যারটাকে ঢেকে ফেলতেছো, ঢেকে রাখতেছো, তার মানে কি এখানে মেকানিক্যাল প্রোটেকশনটা ভালো। এগুলো হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যদি আমি উড দিয়ে কেসিং কেপিং তৈরি করি, তাহলে এখানে হাইলি স্কিলড কার্পেন্টার প্রয়োজন। এটাকে একুরেটলি তোমাকে উডটাকে এরকম মানে শেপের বানাতে হবে, ওয়্যার প্লেস করার জায়গা তৈরি করতে হবে, ক্যাপিং তৈরি করতে হবে। তো এই কারণে এদের জয়েন্টিং ও একটু ডিফিকাল্ট। তো এই ধরনের মানে স্কিলড কার্পেন্টার লাগবে, ঠিক আছে? তারপর ভেরি রিস্ক অফ ফায়ার, যেহেতু উড অলওয়েজ ইজ মানে ফায়ার হলে উড তোমরা জানোই, দেখো যে উড দিয়ে কি আমরা অনেক মানে গ্রামেগঞ্জে আমাদের কি উড দিয়ে রান্নাও করে, ঠিক আছে? মানে ফায়ার হলে এগুলো খুব মানে ফায়ার হ্যাজার্ডের জন্য হ্যাজার্ড এখানে আছে আর কি, ঠিক আছে? তো কোনো কারণে যদি ফায়ারিং হয়, শর্ট সার্কিট হয়, তাহলে এখানে ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নট ড্যাম প্রুফ, ড্যাম প্লেস ইউজ করা যাবে না। হোয়াইট এন্ডস মে ড্যামেজ দ্য কেসিং এন্ড কেপিং অফ উড, ঠিক আছে? বিভিন্ন ইনসেক্ট তোমার স্পেশালি অ্যান্টস এগুলোকে কেসিং এবং কেপিং কে ড্যামেজ করতে পারে। আচ্ছা, সো এখন তোমার বাজারে যে স্ট্যান্ডার্ড সাইজ কিছু এই জিনিসগুলো তোমার কিছু স্ট্যান্ডার্ড সাইজে মার্কেটে পাওয়া যায়, যেগুলো লেংথ হয় সাধারণত 3 to 6 মিটার। উডেন কেসিং কেপিং এর কথা আমি বলছি, যে 3 to 6 মিটার লেংথে পাওয়া যায়। তো এখন তোমার বাসায় যখন তুমি ওয়্যারিং করবে, ওয়্যারিংটা তোমার প্রয়োজন পড়ে যে লং লেংথে করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো যার কারণে দেখা যায় যে তোমার এই কেসিং কেপিং কে মানে এইগুলোকে জয়েন্ট দিতে হয়। বিভিন্ন ধরনের জয়েন্ট আছে এই কারণে, কারণ জয়েন্ট করে এটাকে তুমি লম্বা করবে। এখানে বিভিন্ন ধরনের জয়েন্টের নাম লেখা আছে, যেমন স্ট্রেট জয়েন্ট, টি জয়েন্ট, রাইট অ্যাঙ্গেল জয়েন্ট, কর্নার জয়েন্ট, এই ধরনের ক্রস জয়েন্ট। এই জয়েন্ট গুলো তোমার কি আসলে দেখো এখানে তুমি যদি এটাকে তুমি লম্বা করতে চাও বা বিভিন্ন দিকে ডিরেকশনে যদি ওয়্যারকে রান করতে চাও, তাহলে দেখা যায় তোমার এদেরকে জয়েন্ট দিতে হয়। যেমন এখানে যদি তুমি চিন্তা করো যে এখানে একটা পোর্শন আছে, এখানে একটা পোর্শন আছে, ঠিক আছে? দুইটা কেসিং কেপিং আছে, তো এদেরকে আমরা এইভাবে কেটে জয়েন্ট দিতে পারি, ঠিক আছে? স্ক্রু দিয়ে জয়েন্ট দিতে পারি। ফর এক্সাম্পল তুমি যদি এখানে দেখো আর একটু ক্লিয়ার বুঝতে পারবা, এটা একটা কেসিং এর পিকচার, হ্যাঁ, কেস। আচ্ছা, তো এটাই দেখো যে ওয়্যারকে হাউস করার জন্য এখানে তোমার ওয়্যারকে প্লেস করার জন্য এখানে কাটা আছে, খাঁজ কাটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এটা তো একটা নির্দিষ্ট লেংথের পাওয়া যায়, এটাকে বড় করতে হবে, লম্বা করতে হবে। তাহলে এখানে আরেকটা কেসিং আছে, এই কেসিংটা এটার সাথে জয়েন্ট করবা, তাহলে তো লম্বা হবে।
ঠিক আছে। তো এটাকে যদি জয়েন করতে চাও তাহলে এটা যেমন এখানে একটা পোর্শন তুমি কেটে নিয়েছো, ফর এক্সাম্পল এখানে 2.5 সেন্টিমিটারের মতো কেটে নেওয়া হয়েছে এদিক থেকে। সিমিলারলি এটা যদি নিচ থেকে 2.5 সেন্টিমিটার কেটে নাও তাহলে এটা এর উপরে যদি এটাকে প্লেস করো তাহলে এরকম একটা পোর্শন তোমরা পাবা না, যেটা এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এটা নিচ থেকে কেটে নেওয়া হয়েছে, এর উপরে এটা তুমি প্লেস করছো। হ্যাঁ, তাহলে এরকম একটা তুমি কেসিং পাবা। তার মানে কি এটা লম্বা হলো, মানে দুইটা কেসিং কে তুমি কানেকশন করেছো এখানে, ঠিক আছে। তো এইভাবে কানেকশন গুলো দেওয়া হয়। এখন এর উপরে আবার কেপিং দিতে হবে, তাই না? তো কেপিং এর কানেকশনটা তুমি দিতে পারো, এটাকে এরকম কাটতে পারো, রাইট মানে 45 ডিগ্রিতে যদি কাটো, কেটে তারপরে তুমি জাস্ট এখানে এটাকে তুমি জয়েন করলা, হ্যাঁ, স্ক্রু দিয়ে আটকে দিলা। তো এটা কেসিং এর উপর বসিয়ে দিবা। তো এই ধরনের জয়েন্টকে বলা হয় স্ট্রেট জয়েন্ট, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জয়েন্ট আছে, লাইক টি জয়েন্ট, টি শেপ, এটা একটা টি জয়েন্টের এক্সাম্পল। এগুলো রাইট অ্যাঙ্গেল জয়েন্ট, when a right angle turn is to be given to run the casing, হ্যাঁ, তখন এই ধরনের জয়েন্ট ইউজ করে। তারপরে এটা কর্নার জয়েন্ট, টু অ্যাভয়েড শার্প ব্যান্ডস ইন দ্য ইনসুলেটিং ওয়্যার, এই ধরনের জয়েন্ট ইউজ করে আর কি। a corner joint is required to avoid sharp bends in the insulating wire. তারপর ক্রস জয়েন্ট আছে, বিভিন্ন জয়েন্টের এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো এই হলো উডেন কেসিং কেপিং নিয়ে কথা। তারপরে যে ওয়্যারিং সিস্টেমটা আমি ডেসক্রাইব করব সেটা হলো টাফ রাবার শীট অর ব্যাটেন ওয়্যারিং বলে, এটাকে ব্যাটেন ওয়্যারিংও বলে। এই টাফ রাবার শীটের আরেকটা নাম আছে, এটাকে বলে ক্যাপ টায়ার শীট, সিটিএস। মানে বিভিন্ন নাম তোমরা দেখবা, যার কারণে আমি সবগুলো জিনিস এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, যেন একটা জিনিস যদি মানে তোমরা যেন অল্টারনেটিভ নামগুলো যেন জানা থাকে তোমাদের, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবা আর কি, যে তুমি যদি ব্যাটেন ওয়্যারিং এর কথা না জানো বা ক্যাপ টায়ার শীট সম্পর্কে না জানো, তুমি হয়তোবা তোমার হয়তোবা মনে হবে ওটা কি, ঠিক আছে। এই কারণে জাস্ট অল্টারনেটিভ অপশনগুলো এখানে লিখে দেওয়া আছে। So these are suitable for rough use, resist moisture, climatic variations, acid, alkalis, but is slightly affected by lubricating oil, ঠিক আছে। তো এগুলো অনেক স্ট্রং এবং এগুলো দেখা যায় যে বিভিন্ন ওয়েদার কন্ডিশনে সুইটেবল আর কি, ইউজ করতে পারি। রেজিস্ট ময়েশ্চার, তোমার যদি ড্যাম্প প্লেসে যদি ইউজ করতে চাও এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। এগুলো উডেন ব্যাটেনের উপর দিয়ে রান করা হয়, কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো, আমি একটা ফিগার দেখাবো, বুঝতে পারবা। তো দেখো এই টাফ রাবার শীট হলো কি, যে এই তো কন্ডাক্টর উপর দেখো একটা রাবারের ইনস্টলেশন আছে, রাবারের ইনস্টলেশনের উপর আরেকটা রাবার শীট আছে, ঠিক আছে। রাবারের একটা স্ট্রং শীট আছে, ডিউ টু ইনস্টলেশনটা ইউজ করতেছে আমার ইনস্টলেশন, আমাদেরকে কেবলের উপর ইনস্টলেশন দিতে হয়, ঠিক আছে। ইনসুলেটিং ম্যাটেরিয়াল এখানে ইউজ করতেছি, আর এর উপরে যে শীট ইউজ করতেছি এটা মেকানিক্যাল প্রোটেকশনের উপর, প্রোটেকশনের জন্য ইউজ করতেছি। তার উপর আবার তোমার ব্রেডিং আছে। তো এরকম থাকে কেবল গুলো, ঠিক আছে। স্ট্রাকচার যদি দেখো তাহলে এরকম থাকে টিআরএস কেবল। তো এখন এগুলো আসলে বাসা বাড়িতে যখন ইউজ করে বা একটা কনস্ট্রাকশনে যখন একটা ইনস্টল করা হচ্ছে, এগুলো কেমন থাকে দেখো, এখানে খেয়াল করো, একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখে বুঝলাম যে এই ধরনের ওয়্যারিং তোমরা অনেক জায়গায় দেখতে থাকবা, ঠিক আছে। এই ধরনের ওয়্যারিং সিস্টেম, ঠিক আছে, খেয়াল করো। তো এই ওয়্যারিং গুলো, এগুলো দেখো যে এদিক দিয়ে ওয়্যার রান করতেছে উডেন ব্যাটেনের উপরে, হ্যাঁ, উডের উপরে ওয়্যারটা রান করতেছে, এগুলো ক্লিপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই তো এটা হলো কেবল যাচ্ছে, এটাকে বলে ব্যাটেন, উডেন ব্যাটেন। এর উপর দিয়ে উডেন ব্যাটেনের উপর কেবলটা প্লেস করা হয়েছে, তারপর এখানে লিংক ক্লিপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে এগুলোকে, ঠিক আছে। এখানে আরেকটা একদম ফিগার দেখানো হয়েছে, আমি বেশ কয়েকটা ফিগার আনছি, যেন একটা ফিগার তোমরা ভালো না বুঝলে আরেকটা ফিগার দেখে তোমরা ক্লিয়ার আইডিয়া পেতে পারো। দেখো এখানে দেখো একটা ল্যাম্প কানেকশন দিয়েছে, হ্যাঁ, এখানে একটা সুইচ আছে। তো এদিক দিয়ে ওয়্যার রান করতেছে, ঠিক আছে। এদিক দিয়ে নিউট্রাল লাইন আসতেছে, তারপর এখানে ল্যাম্পটাকে কানেকশন দেওয়া হচ্ছে। এখানে এগুলো হলো ক্লিপ, ঠিক আছে। তার মানে উডেন প্যাটার্নের উপর আমরা এগুলোকে প্লেস করে ক্লিপ দিয়ে আটকে দিই। তোমরা ফর এক্সাম্পল এটা আরেকটা ফিগার ওয়ার্ল্ড ওয়্যারিং সিস্টেমের, ঠিক আছে। এটাও প্যাটার্ন ওয়্যারিং এর একটা ছবি এখানে দেখানো হয়েছে। এখানে ফর এক্সাম্পল কিছু একটা ছবি দেওয়া আছে, সিটিএস অর টিআরএস ওয়্যারিং। এই ধরনের ওয়্যারিং সিস্টেম তোমরা হয়তোবা দেখে থাকবা, কোথাও দেখলে দেখতে পারো আর কি। এখন আসলে বাসা বাড়িতে কন্ডিউট ওয়্যারিং ইউজ করে, একটু পরে যেটা ডেসক্রাইব করবো, কনসিল্ড কন্ডিউট ওয়্যারিং ইউজ করে। তো যার কারণে তোমার নিউ ইনস্টলেশনে তোমরা এগুলো পাবা না, ওল্ড কোনো ইনস্টলেশনে তোমরা হয়তোবা দেখে থাকতে পারো। তো কিছু ফ্যাক্টর আছে যে এই ধরনের ওয়্যারিং সিস্টেম যখন তুমি ইনস্টল করবা, তোমাকে কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে। আমি বলেছি তোমাদেরকে, যেহেতু এখানে আমরা রাবার শীট ইউজ করতেছি, এগুলোকে মানে এই ওয়্যারগুলো ডিউরেবল এবং স্ট্রং, এবং এগুলোকে আমরা ড্যাম্প প্লেসে ইউজ করতে পারি, স্যাঁতসেঁতে জায়গায় ইউজ করতে পারি,
বাট ফর ড্যাম প্লেস তোমাকে কিছু টেক কেয়ার মানে কিছু কিছু জিনিস ফলো করতে হবে, যেমন টেক কেয়ার ফর আর্থ সুইচ, ল্যাম্প হোল্ডার্স এন্ড আদার মেটাল ফিটিংস, তোমাকে এগুলো প্রপারলি ফিট করতে হবে। ফাইবার ক্লিপস শুড নট বি ইউজড as they are hygroscopic হলো এগুলো ফাইবার ক্লিপ ইউজ করলে ফাইবার ক্লিপ এয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে, তো যার কারণে এগুলো ইউজ করা হয় না। ইউজ করি আমরা ব্রাশ ক্লিপ, কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। এখানে ক্লিপ আছে, এই যে ক্লিপগুলো যে ইউজ করবো আর কি, এই লিঙ্ক ক্লিপস আর মেড অফ টিন অর ব্রাশ কোটেড টিন অর অ্যালুমিনিয়াম, তো এগুলো ইউজ করবো আর কি। ফাইবার ক্লিপ ইউজ করবো না, কারণ ফাইবার ক্লিপ ময়েশ্চার অ্যাবজর্ব করে অ্যাটমসফিয়ার থেকে। প্রোভাইড এ লেয়ার অফ নেট সিমেন্ট ওভার দ্য কেবল। আচ্ছা, এটা হলো যে মানে যদি আন্ডার দ্য প্লাস্টার যদি আমি ইউজ করি, তাহলে এর উপরে একটা সিমেন্টের প্রলেপ দেওয়ার জন্য বলা হচ্ছে আর কি। শুড নট পুট আন্ডার স্ট্রেস, কেবলের উপর স্ট্রেস করলে তোমার কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। শুড নট পুট আন্ডার স্ট্রেস, দ্যাটস ওয়াই। প্রোভাইড কন্ডিট উইথ রাবার বুশিং এট বোথ এন্ডস। যখন এটা মানে একটা ওয়ালের ভিতর দিয়ে নিয়ে যাবা, তখন এটা মানে কন্ডিটের ভিতর দিয়ে, মানে পাইপের ভিতর দিয়ে নিতে হবে। ওই পাইপটা যদি রিজিড হয় তাহলে তোমার দেখা যায় যে পাইপের যে এজ থাকে এগুলো শার্প থাকে, তো এই কারণে ওখানে বুশিং লাগিয়ে দিতে হয় যেন ওয়্যারের ইনসুলেশনের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। ওয়্যার শুড বি প্রপারলি টাইটেন্ড, এগুলো দ্য ডিসটেন্স বিটুইন দ্য ক্লিপস শুড নট বি মোর দ্যান 6 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা। আর ব্যান্ড শুড হ্যাভ লঙ্গার রেডিয়াস টু অ্যাভয়েড ক্র্যাকস। ব্যান্ড যদি তুমি যখন মানে কোনো জায়গায় যদি এটাকে ওয়ারকে ব্যান্ড করো, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই মানে লার্জ রেডিয়াস নিয়ে করতে হবে। মানে কার্ভেচারের মানে রেডিয়াসটা যেটা হবে, এটা যখন মানে ব্যান্ড করা হচ্ছে এটাকে লার্জ রেডিয়াস নিয়ে করতে হবে, আদারওয়াইজ যদি শার্প ব্যান্ড করো তাহলে ভেঙে যেতে পারে, ঠিক আছে। এটা গেল টাফ রাবার শীট নিয়ে কথা। আরেকটা শীট ইউজ করে, যেমন লেড শীট আর মেটাল শীট, ঠিক আছে। এই ধরনের শীটও ইউজ করে ওয়ারিং পারপাসে। তো রাবার ইনসুলেটেড কন্ডাক্টর covered with an outer sheath of lead alloy containing about 95% lead which provides a protection to the cable from mechanical injury. তো লেড শীট যখন ইউজ করব, এটাও টিআরএস ওয়ারিং এর মতোই আমরা ইউজ করব, উডেন ব্যাটিং এর উপর রান করবে এবং এটাকে ক্লিপ দিয়ে আটকে দিব। বাট এইখানে জাস্ট তোমার মানে ওয়্যারটা হলো লেড শীট, আগেরটা ছিল রাবার শীট, ঠিক আছে। তো লেড শীট যখন ইউজ করব তখন এটাকে অবশ্যই আপ করতে হবে, আর্থিং এর সাথে কানেকশন দিতে হবে, কারণ টু অ্যাভয়েড ইলেকট্রোলাইটিক অ্যাকশন ডিউ টু লিকেজ কারেন্ট এবং ফর প্রোভাইডিং সেফটি। আর্থিং কেন করা হয় এগুলো নিয়ে যখন একটু একটা লেকচার যখন আমি দিব, তখন তোমরা ডিটেইলস আর একটু বুঝবা আর কি আর্থিংটা কেন করা হয়। বাট এখন এটা জেনে রাখো যে এগুলোকে আর্থিং করতে হবে। আর এই ওয়্যারটা তোমার কস্টলিয়ার দেন টিআরএস ওয়্যার। লেড শীট ওয়্যার ইজ কস্টলিয়ার দেন টাফ রাবার শীট ওয়্যার। এখানে কিছু পয়েন্ট লেখা আছে আর কি, এটার ক্ষেত্রে ওই যে সিমিলার কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে, তো এগুলো এখানে লিখে দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো দেখে নিবা। এবার আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়্যারিং সিস্টেম আর কি, যেটা এখন নিউ ইনস্টলেশনে ইউজ হয়, এটা একটু ডেসক্রাইব করব, ঠিক আছে। তো এখানে একটু টাইম দিব। খেয়াল করো যে এখানে একটা ওয়্যারিং সিস্টেমের নাম লিখেছি কন্ডিট ওয়্যারিং, এটাকে বলে বেস্ট ওয়্যারিং সিস্টেম কারেন্টলি। এখন বাসা বাড়িতে এখন যে ওয়্যারিং সিস্টেম তোমরা দেখো, মডার্ন যত ইনস্টলেশন আছে, এখানে আমরা কন্ডিট ওয়্যারিং ইউজ করি। তো কন্ডিট ওয়্যারিংটা কি? এটা হলো যে কন্ডিট ইজ ডিফাইন্ড অ্যাজ এ টিউব অর চ্যানেল। তো এই ওয়্যারিং সিস্টেমে কেবলস আর ড্রন থ্রু দ্য কন্ডিট এন্ড টার্মিনেটেড এট আউটলেটস অর সুইচ পয়েন্টস, ঠিক আছে। তো এটা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে সারফেস কন্ডিট, মানে ওয়্যারকে কন্ডিটের ভিতর দিয়ে, পাইপের ভিতর দিয়ে নিয়ে যাব, তো এটা হতে পারে সারফেস কন্ডিট, মানে ওয়ালের সারফেসে থাকবে, পাইপটাকে ওয়ালের সারফেসে প্লেস করব আর পাইপের ভিতর দিয়ে ওয়্যার পাস হবে। আরেকটা হতে পারে কনসিলড অর রিসেস কন্ডিট, এটা হলো যে ওয়্যারকে ওয়ালের ভিতরে প্লেস করব, ওয়ালের ভিতরে প্লেস করে ওয়্যারকে বলতে আমি কন্ডিটকে ওয়ালের ভিতরে প্লেস করব, কন্ডিটের ভিতর দিয়ে ওয়্যার যাবে, তোমার ইনসুলেটেড কেবল যাবে কন্ডিটের ভিতর দিয়ে, তারপরে তার উপরে তোমার কন্ডিটটা প্লেস করে তার উপরে আমরা আবার প্লাস্টার দিয়ে দেবো, বাইরে থেকে দেখা যাবে না, ঠিক আছে। তো এটা খুব পপুলারলি ইউজড হয় আর কি, কনসিলড কন্ডিট ওয়্যারিং সিস্টেম, মডার্ন যত ইনস্টলেশন আছে ওইখানে। তো কন্ডিট ওয়্যারিং এর এখানে তোমার যে কন্ডিট কি ধরনের হতে পারে এর একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। এটা হতে পারে মেটালিক কন্ডিট, নন মেটালিক কন্ডিট হতে পারে, যেমন এখানে স্টিল পাইপ কন্ডিট হতে পারে। মেটালিক কন্ডিট গুলো রিজিড হয়, ঠিক আছে।
এবং মানে যে স্টিল অথবা কাস্ট আয়রনের তৈরি কন্ডিট পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া তোমার নন মেটালিক কন্ডিট, প্লাস্টিকের কন্ডিট বাজারে পাওয়া যায়, এগুলো ইউজ হয় কন্ডিট ওয়ারিং এর ক্ষেত্রে। তো এখন খেয়াল করো, এই ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো যে এখানে যে ফিগারটা আছে, এখানে যে ফিগার দেওয়া আছে, এই ফিগারটা দেখো যে যে পাইপ আছে, পাইপের ভিতর দিয়ে কিন্তু কেবল আমরা পাইপের ভিতরে কেবলকে প্লেস করা হচ্ছে, ঠিক আছে, কেবল ইনস্টল করা হচ্ছে পাইপের ভিতরে, হ্যাঁ, এবং এই পাইপটা ওয়ালের উপরে আছে। আর এখানে খেয়াল করো যে এখানেও পাইপের ভিতরে কেবল ইনস্টল করা আছে, আর পাইপটা আছে যে ওয়াল কেটে পাইপটা বসানো আছে। তো এখন কিছুক্ষণ আগে আমি ক্লাসিফিকেশন বলেছি কন্ডিট ওয়ারিং এর। এখন এই দুইটা ফিগার দেখে আমাকে বলো কোনটা সারফেস কন্ডিট, কোনটা কনসিল্ড কন্ডিট। যদিও এখানে ইন্ডিকেট করা আছে, তোমরা একটু বলো, তোমাদেরকে আমি জাস্ট, তাহলে তোমাদের মেমোরিতে থাকবে জিনিসটা, ঠিক আছে। কোনটা সারফেস, কোনটা কন্ডিট, বামেরটা কি ডানেরটা কি? প্রথমটা সারফেস। সারফেস। আর দ্বিতীয়টা হলো কনসিল্ড। হ্যাঁ, কনসিল্ড, এর উপরে প্লাস্টার দিয়ে দিবে। তাহলে কি তোমরা বুঝতে পারছো? দেখো যে মানে কন্ডিট ওয়ারিংটা কি একটু মানে এরপরে যদি আমি জিজ্ঞেস করি ভাইবা বোর্ডে তোমাদেরকে যে কনসিল্ড কন্ডিট কি, সারফেস কন্ডিট কি, সবাই আনসার দিতে পারবা তো? সবাই পারবা? জি সবাই স্যার। পারবা? হ্যাঁ। তো এখানে দেখো যে যে কিছু বক্স আছে, এই যে কন্ডিটের ফিটিংস আছে, কন্ডিট গুলাকে যে কানেকশন মানে বিভিন্ন ডিরেকশন নিয়ে যাওয়া হচ্ছে, জয়েন করা হচ্ছে, হ্যাঁ। তো এই ধরনের তোমার কিছু জিনিস আছে, মানে কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। কন্ডিট জয়েন করার জন্য আমরা কাপলার ইউজ করি, হ্যাঁ। এই জিনিসগুলো নিয়ে এক পরে কথা বলবো, তখন তোমাদের মনে হতে পারে স্যার এগুলো কোথায় থাকে, তাহলে একটু দেখাচ্ছি আর কি, এখানে জাস্ট ইন্ডিকেট করে দিলাম। তো এখন দেখো এটা এটা আমাকে বলো যে এটা কোন ধরনের কন্ডিট ওয়্যারিং সিস্টেম? সারফেস। সারফেস। আচ্ছা, তো এখন কন্ডিট ওয়্যারিং সিস্টেম এর যে অ্যাডভান্টেজ গুলো তোমরা আশা করি অলরেডি তোমরা বুঝে গেছো, অ্যাডভান্টেজ গুলো কি কি। তারপর আমি এখানে সামারাইজ করেছি, তোমরা যেন বাসায় পরবর্তীতে পড়তে পারো আর কি। দেখো এখানে ইট প্রোভাইডস লেখা আছে, দেখো ইট প্রোভাইডস প্রোটেকশন এগেইনস্ট ফায়ার, মেকানিক্যাল ইনজুরি আর অ্যাটমসফিয়ার। যেহেতু তোমার এগুলো ওয়্যারটা পাস করতেছি আমরা একটা পাইপের ভিতর দিয়ে, তার মানে ইট প্রোভাইডস এ গুড প্রোটেকশন ফ্রম ফায়ার, মেকানিক্যাল ইনজুরি এবং ময়েশ্চার থেকে গুড প্রোটেকশন দিচ্ছে। ইট প্রোভাইডস অ্যান ইজি ওয়ে অফ রিপ্লেসিং দ্য ড্যামেজড ওয়্যার। এটা ইজিলি রিপ্লেস করতে পারবো ড্যামেজড ওয়্যার। আমাদের বিভিন্ন জায়গায় ইন্সপেকশন বক্স থাকে, হ্যাঁ, ওইখান থেকে বিভিন্ন জায়গায় জাংশন বক্স থাকে, ওখানে আমরা চেক করতে পারবো আর কি যে যে ওয়্যারটা কোথায় তোমার প্রবলেম হয়েছে। তো ওইটাকে কন্ডিটের ভিত্তিতে ওয়্যারকে তখন রিপেয়ার করা যাবে আর কি ইজিলি। তখন দেখা যায় যে একটা হলো রিপেয়ার করা, একটা হলো রিপ্লেস করা, ঠিক আছে। তো এটাকে দেখা যায় যে পুল করে ওয়্যারকে নিয়ে আসা হয় কন্ডিটের ভিতর দিয়ে, ঠিক আছে। তো এটা পুলিং করে রিপ্লেস করা যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে একটু কথা বলবো যে কিভাবে কন্ডিট ওয়্যার ইনস্টল করে, তখন তোমরা বুঝতে পারবে আর কি জিনিসগুলো আরো ভালোভাবে। দিস ওয়্যার হ্যাজ ফার বেটার লুক, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে এটা খুবই অ্যাপিয়ারেন্সটা খুবই ভালো, ঠিক আছে। তারপরে স্ট্রং এন্ড লং লাস্টিং, মোস্ট সুইটেবল ফর ওয়ার্কশপস। তো এখন তোমাকে যদি বলা হয় যে তোমাকে একটা গুড ওয়্যারিং সিস্টেম সিলেক্ট করতে হবে, তোমার বাজেট ভালো, তো সেক্ষেত্রে তুমি কোন ওয়্যারিং সিস্টেমটা সিলেক্ট করবা? কনসিল্ড কন্ডিট ওয়্যারিং সিস্টেম, ঠিক আছে। তো বাট এর ডিসঅ্যাডভান্টেজ হলো অলরেডি আমি বলেছি যে এটা একটু এক্সপেন্সিভ আর কি, মানে বাজেটটা ভালো থাকতে হবে তোমার এটা করার জন্য, এক্সপেন্সিভ। চেঞ্জিং দ্য লোকেশন অফ সুইচ অর অ্যাপ্লায়েন্সেস ইজ ডিফিকাল্ট। তুমি যখন একটা জায়গায় এটাকে ইনস্টল করতেছো, বিভিন্ন পজিশনে তোমার যে সুইচ বা অ্যাপ্লায়েন্স গুলো লোকেট করতেছো, এগুলোকে যদি পরবর্তীতে চেঞ্জ করতে চাও এটা ডিফিকাল্ট, যেহেতু তোমার এগুলোকে মানে ফিক্সড করা হচ্ছে। এটা ওয়ান টাইপ অফ পার্মানেন্ট ওয়্যারিং আর কি। তো এগুলোকে যেহেতু তোমার ওয়ালে ফিক্সড করা হচ্ছে, আবার কনসিল ওয়্যারিং এর ক্ষেত্রে ওয়ালের ভিতর দিয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন আউটলেটে আমরা কানেকশন গুলো ওপেন করতেছি, বিভিন্ন ডিভাইস অ্যাপ্লায়েন্স কানেকশন দেওয়ার জন্য। এগুলোকে পরবর্তীতে চেঞ্জ করতে গেলে তো এটা ডিফিকাল্ট চেঞ্জ করা, ইনস্টলেশনও কমপ্লেক্স, কোয়াইট কমপ্লেক্স ইনস্টলেশন, হার্ড টু ফাইন্ড ডিফেক্ট ইন দ্য ওয়্যারিং। এটা যেহেতু তোমার পাইপের ভিতর দিয়ে ওয়্যার পাস করতেছে, এটা একটু ডিফিকাল্ট টু, যেমন ক্লিট ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা ওয়্যারিং এর কোনো ফল্ট হলে ইজিলি তোমার এটাকে বের করতে পারি, বাট এখানে একটু ডিফিকাল্ট। ইন ড্যাম্প কন্ডিশন ময়েশ্চার কন্ডেন্সেস ইনসাইড দ্য কন্ডুইট পাইপ এন্ড দ্যাট দাস রিডিউসেস দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এডিং এডিশনাল কন্ডিশন ইন ফিউচার ইজ এ টেডিয়াস টাস্ক। তো এটাকে যদি এক্সটেনশন করতে চাই আর কি পরবর্তীতে
তাহলে এটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ। তো এখন দেখো যে এটা আসলে কিভাবে করা হয়। এখানে 3টা প্রসেস লেখা আছে দেখো। একটা হলো থ্রেডিং থ্রো, পুশিং ইন, ড্রয়িং ইন। এইগুলো কি? এই 3টা প্রসেসের কথা আমি এখন ডেসক্রাইব করব যে এটাকে 3 ভাবে করা যায়। একটা হলো থ্রেডিং থ্রো, একটা হলো পুশিং ইন, একটা হলো ড্রয়িং ইন। থ্রেডিং থ্রো হলো যে ওয়ারিং ইজ ডান বিফোর দ্য কন্ডিটস আর ইরেক্টেড, ইউজফুল ফর মেকিং এক্সটেনশন। তো এখন তুমি যদি মানে এখানে যে জিনিসটা হচ্ছে থ্রেডিং থ্রোতে হয় কি যে ওয়্যারটাকে আগে প্লেস করা হয় কন্ডিটের ভিতরে, তারপর এটাকে ইনস্টল করা হয়। মানে তুমি যে ওয়্যারিং করতেছো, যে ওয়্যারটাকে ইউজ করবা, এই ওয়্যারটা কন্ডিটে আগে প্লেস করা হয়, করে কন্ডিটের ভিতরে প্লেস করে এটাকে ইনস্টল করা হয়। তার মানে এটা আসলে খুব স্মল, যদি তোমার যদি এক্সটেনশন করতে চাও কোনো জায়গায়, তাহলে এটা ওয়্যারটা প্লেস করে তুমি ইনস্টল করলা। হ্যাঁ, তো এই ধরনের কেসে এটা ইউজ হয় আর কি, মানে অনলি ফর মেকিং এক্সটেনশন। এটা আসলে মানে সুইটেবল না আর কি, যে তোমার পুরো বিল্ডিং এর কন্ডিট ওয়্যারিং করার জন্য থ্রেডিং থ্রো মেথডটা, এটা জাস্ট ফর মেকিং এক্সটেনশনের পারপাসে এটা ইউজ হয়। আর পুশিং হলো it is possible only when the erected length of the conduit are small and straight. যদি তোমার কন্ডিটটা হয় স্মল এবং স্ট্রেট, হ্যাঁ, লেংথ যদি স্মল হয়, তাহলে তুমি ওয়্যারকে কন্ডিট প্লেস করার পরে ওয়্যারকে কন্ডিটের ভিতরে পুশ করতে পারবা। হ্যাঁ, ম্যানুয়ালি পুশ করতে পারবা। পুশ করে তুমি, এটা যদি স্ট্রেট থাকে তাহলে ওয়্যারকে যদি কন্ডিটের ভিতরে পুশ করো, তাহলে কি কন্ডিটের ভিতরে ওয়্যার পাস হবে। তো এইভাবে তুমি কন্ডিটটা আগে প্লেস করে ওয়্যারটাকে পুশ করতে পারবা ম্যানুয়ালি। তাহলে এটা তখনই তুমি করতে পারবা যখন এটা মানে কন্ডিটটা বা ওয়্যারটাকে তুমি যেখানে কানেকশন দিবা এটা স্ট্রেট থাকবে, তোমার, এবং লেংথটা কম থাকবে। ঠিক আছে, তাহলে সম্ভব। কিন্তু যদি বড় লেংথ হয়, যদি কোথাও ব্যান্ড হয়, হ্যাঁ, একটা রুম থেকে আরেকটা রুমে নিচ্ছ, বা রুমের একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নিচ্ছ, হরিজন্টালি বা ভার্টিক্যালি, হরিজন্টাল থেকে হরিজন্টাল পজিশন থেকে ভার্টিক্যাল পজিশন বা ডাউনওয়ার্ড ডিরেকশনে আসতেছে। হ্যাঁ, একটা রানিং ওয়্যার মনে করো ডাউন ওয়ালে রান করতেছে, সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আসতেছে বা আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তো এই ধরনের যে ব্যান্ড হচ্ছে, এই ধরনের কেসে কিন্তু এটা ডিফিকাল্ট। তো এই ধরনের কেসে তোমার যে মানে কন্ডিট ওয়্যারিং এর ক্ষেত্রে যে মোস্ট সুইটেবল যে মেথডটা, এটা হলো ড্রয়িং ইন। দিস ইজ দ্য মোস্ট কমনলি অ্যাডপ্টেড মেথড। এটা কি? এটা হলো যে কন্ডিট তুমি প্লেস করতেছো, কন্ডিট যখন প্লেস করবা, কন্ডিটের ভিতরে ফলস ওয়্যার বসিয়ে দেওয়া হয়। ফলস স্টিল ওয়্যার, বাজারে যে তোমার ওয়্যার পাওয়া যায়, ফলস ওয়্যার পাওয়া যায়, স্টিল ওয়্যার, ফলস ওয়্যার বসিয়ে দেওয়া হয়। ফলস ওয়্যারের মাথায় অ্যাকচুয়াল যে ওয়্যার, তুমি যে ওয়্যারটা লাগাবা, হ্যাঁ, অ্যাকচুয়াল যে ওয়্যার, এটাকে লাগানো হয়, লাগিয়ে টেনে নিয়ে আসা হয়। হ্যাঁ, তার মানে কন্ডিটটা আগে প্লেস করা হয়, প্লেস করার কন্ডিটের ভিতরে ফলস ওয়্যার থাকে, ফলস ওয়্যার দিয়ে তোমার অ্যাকচুয়াল যে ওয়্যারটা তুমি বসাতে ইনস্টল করতে চাচ্ছ, যে ওয়্যারটা তুমি ইনস্টল করবা, এই ওয়্যারটাকে টেনে কন্ডিটের ভিতর দিয়ে, পাইপের ভিতর দিয়ে নিয়ে আসা হয়। যখন টানা হয়, এই টানা তুমি যেন স্মুথলি পুল করতে পারো এটাকে, এই কারণে তোমার ওয়্যারের উপরে ফ্রেঞ্চ চক, এক ধরনের চক ইউজ করা হয়। চক ইউজ করলে তুমি এই যে পুল করে নিয়ে আসতেছো ওয়্যারটাকে একটা ফলস ওয়্যার দিয়ে টেনে, তাহলে এটা খুব স্মুথলি তখন আসে, পুলিংটা ইজি হয়। তো এটাকে ইজি করার জন্য ফ্রেঞ্চ চক ইউজ করে। তো এটা হলো গিয়ে মোস্ট কমনলি অ্যাডপ্টেড মেথড, ইট ইজ কল্ড ড্রয়িং ইন। আর কন্ডিটকে বাসা বাড়িতে ফিট করার জন্য তোমার কন্ডিট ওয়্যারিং করার জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং ফিটিং পাওয়া যায়, যেমন কাপলার, এলবো, ব্যান্ডস, কি সার্কুলার বক্স, রেক্টেঙ্গুলার বক্স, এগুলো ইউজ করা হয়। যেমন এখানে যদি আমি এক্সাম্পল দিই একটা, যে তুমি কন্ডিটের তো একটা নির্দিষ্ট লেংথের কন্ডিট পাই আমরা মার্কেটে। ফ্লেক্সিবল কন্ডিট গুলো অনেক লম্বা হয়, রিজিড কন্ডিট গুলো কম লেংথের হয়। তো আমি যদি কন্ডিটকে একটা কন্ডিটের সাথে আরেকটা কন্ডিট যদি আমি কানেকশন দিতে চাই, লেংথ বাড়াতে চাই, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে একটা রুম থেকে আরেকটা রুমে ওয়ারিং নিব, বা একটা রুম অনেক লম্বা, ঠিক আছে, সেখানে একটা কন্ডিট দিয়ে হবে না, কন্ডিটকে কানেকশন দিতে হচ্ছে, ঠিক আছে, বা একটা ওয়ারিং একটা প্লেসে করতেছো যেখানে তোমার ল্যাংটা অনেক, তো তখন কি তোমার মাল্টিপল কন্ডিট তোমাকে কানেকশন দিতে হবে। তো এই মাল্টিপল কন্ডিট যে জয়েন্ট করে, এটাকে মানে একটার সাথে আরেকটা যে কাপল করতে হবে, এটাকে বলে কাপলার দিয়ে কাপল করে। যেমন এখানে দেখো এই কন্ডিট আর এই কন্ডিট, এই দুটাকে একটা কাপলার দিয়ে কাপল করা আছে, ঠিক আছে, লেংথ ইনক্রিজ করা আছে, এগুলোকে বলে কাপলার। তারপর এলবো ইউজ করে, যে the change of direction in conduit wiring is always made by means of an elbow which provides a 90-degree bend. কোথাও ব্যান্ডিং যেখানে হবে, তো এই ব্যান্ডিং এ তোমার এই ধরনের এলবো পাওয়া যায়। স্ট্যান্ডার্ড এলস আর अवेलेबल, এগুলোকে বলে স্ট্যান্ডার্ড এলস মার্কেটে। তো এইগুলো ইউজ করে হার্ডওয়্যার শপে তোমরা দেখতে পাবা, এগুলো পাওয়া যায়। তো এইগুলো ইউজ করে আমরা তোমার এখানে তোমার শার্প ব্যান্ড আমরা
তৈরি করতে পারি আর কি, শার্প ব্যান্ড তৈরি করার জন্য এগুলো ইউজ করা হয় আর কি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রেডিয়াস অফ দ্য ব্যান্ড মাস্ট বি গ্রেটার দ্যান 6 টাইমস দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্ট। হ্যাঁ, মানে কন্ডাক্টের যে ইন্টারনাল ডায়ামিটার আছে, রেডিয়াস অফ দ্য ব্যান্ড মাস্ট বি গ্রেটার দ্যান 6 টাইমস দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্ট। রেডিয়াস অফ দ্য ব্যান্ডের যে কার্ভেচার, ঠিক আছে, এটা তোমার 6 টাইমস গ্রেটার দ্যান দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্ট হতে হবে, ঠিক আছে, যাতে এর ভিতর দিয়ে তোমার ওয়্যারকে তুমি সুন্দর করে পুল করে নিয়ে আসতে পারো, ঠিক আছে, এবং ওয়্যার যেন তোমার কোনো ব্রেকডাউন না হয়, ঠিক আছে, শার্প বেন্ডিং যেন না হয় ওয়্যারে। আচ্ছা, আরো কিছু জিনিস পাওয়া যায়, তুমি দেখা যায় যে বাজারে ব্যান্ড পাওয়া যায়, তুমি দেখবা যে হার্ডওয়্যার শপে গেলে ব্যান্ড পাওয়া যায়। ব্যান্ড আর এলবো আর ব্যান্ডের ভিতরে ডিফারেন্স হলো ব্যান্ডের কার্ভেচারটা, মানে এখানে যে তোমার মানে বেন্ডিংটা এটা এলবোর চেয়ে বড়, মানে অনেক বড় রেডিয়াস, ঠিক আছে, আর এলবো হলো শার্প বেন্ডিং, আর এখানে বেন্ডিংটা অনেক স্মুথ এবং এটা বড় বেন্ডিংটা, মানে রেডিয়াস অফ দ্য কার্ভেচার ইজ লার্জার দ্যান এলবো ব্যান্ডের। তারপর টি পাওয়া যায়, এরকম টি শেপ, সার্কুলার বক্স, রেক্টেঙ্গুলার বক্স, জাংশন বক্স, এগুলো ইউজ করা হয়। তো এইগুলো দিয়ে আমরা একটা বাসা বাড়িতে কন্ডিট ওয়্যারিং ইনস্টল করে থাকি, ঠিক আছে। তো গত ক্লাসে অনেকে রিপোর্ট নিয়ে আমাকে বিভিন্ন কথা বলেছিল আর কি, যে স্যার রিপোর্ট কিভাবে লিখবো, এই ধরনের কথাবার্তা আসছিল। তো আমি জাস্ট চিন্তা করেছি যে তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তো ট্রেডিশনালি ল্যাবে তোমরা যে রিপোর্ট গুলো লেখো, এর কিছু স্ট্রাকচার আমরা ফলো করি, কিছু স্ট্রাকচার থাকে, যেমন অবজেক্টিভ লেখো, হ্যাঁ, এক্সপেরিমেন্টের অবজেক্টিভ লেখো, থিওরি লেখো, অ্যাপারেটাস লিস্ট লেখো, ঠিক আছে, কি কি অ্যাপারেটাস তুমি ইউজ করতেছো, এক্সপেরিমেন্টাল ফ্লো চার্ট বা ডায়াগ্রাম, সেটআপ, এগুলো লেখো, ঠিক আছে, প্রসিডিউরটা ডেসক্রাইব করো। তারপর তোমার এক্সপেরিমেন্ট করার পরে যে ডেটাগুলো নাও এগুলো লেখো, গ্রাফ ইউজ করো, হ্যাঁ, গ্রাফ পেপার ইউজ করো, গ্রাফ ড্র করো, যদি থাকে কোনো গ্রাফিক্যালি কোনো কিছু রিপ্রেজেন্ট করা দরকার পড়ে। তারপর রেজাল্ট লেখো, রেজাল্টের যে সিগনিফিকেন্স এটা লেখো, ডিসকাশন, কনক্লুশন, এগুলো লেখো, ঠিক আছে, কোনো রেফারেন্স থাকলে সেটাও লেখো, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন লেখো তোমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মানে তুমি কেন এক্সপেরিমেন্টটা করতেছো, কিভাবে করতেছো, এবং তুমি যে রেজাল্ট গুলো পাচ্ছ এগুলোর সিগনিফিকেন্স এগুলো যেন রিপোর্টে থাকে। এই তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা আর কি, যে তুমি কি করতেছো, হ্যাঁ, হোয়াট ইউ আর ডুইং, হ্যাঁ, কিভাবে করতেছো, ঠিক আছে, এবং এখান থেকে কি রেজাল্ট পাচ্ছ, এই রেজাল্টের সিগনিফিকেন্সটা কি, এগুলো যেন রিপোর্টে থাকে যখন তুমি কোনো এক্সপেরিমেন্ট করবা। আর আমরা এখন যে ধরনের লেকচার দিচ্ছি, কিছু কিছু ল্যাব আছে কিছুটা থিওরিটিক্যাল, যেগুলো হয়তো বা থিওরি দিয়ে এক্সপ্লেন করতেছি, সেক্ষেত্রে তোমার অ্যাপারেটাস লিস্ট বা এই ধরনের যে প্রসিডিউরটা, এই ধরনের যে ফ্লোটা, এখানে যে পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্ট, যেমন ডাটা টেবিল, এগুলো হয়তো তোমার থাকবে না। সেক্ষেত্রে তুমি যেটা করবা, এক্সপেরিমেন্টের অবজেক্টিভ অবশ্যই লিখবা, এর যে থিওরিটিক্যাল যে মানে ইন্ট্রোডাকশন লিখবা, তারপরে যে মনে করো ফর এক্সাম্পল আমি এখানে যে ওয়্যারিং সিস্টেম নিয়ে ডেসক্রাইব করেছি, তখন তুমি এখানে ওয়্যারিং সিস্টেমের ডেফিনেশন কি এগুলো লিখবা, কি ধরনের কি টাইপ আছে এগুলো লিখবা, কিভাবে ওয়্যারিং সিস্টেম করা হয় এগুলো ডেসক্রিপশন ডিটেইলস, হ্যাঁ, ছবি সহ যতটুকু সম্ভব, যে ছবিগুলো তোমরা ড্র করতে পারবা আর কি, এগুলো একটা এক্সাম্পল দিয়ে দিয়ে সুন্দর করে লিখবা, ডেসক্রাইব করবা। লাস্টে প্রতিটার ওয়্যারিং সিস্টেম যখন লিখবা তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ফর এক্সাম্পল দিস এক্সপেরিমেন্টের জন্য আমি বলতেছি, যে মানে দিস লেকচারের জন্য আমি বলতেছি, এইভাবে বলে সুবিধা হবে, যেহেতু এখানে তোমরা হাতে কলমে কিছু এই মুহূর্তে করো নাই, বাট তোমরা যখন ল্যাবে ব্যাক করবা আমরা অনেক কিছু তোমাদেরকে হাতে কলমে করাবো আর কি পরবর্তীতে, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি, এখন রিপোর্ট লেখার সুবিধার্থে তোমরা ওখানে লিখবা আর কি, যে প্রত্যেকটা ওয়্যারিং সিস্টেমের ডেফিনেশন কিভাবে করা হচ্ছে, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো তোমরা রিপোর্টে লিখবা, হ্যাঁ। তারপর ফাইনালি তুমি কনক্লুশন লিখবা, ডিসকাশন লিখবা, ওইখানে তুমি কোনটা বেস্ট ওয়্যারিং সিস্টেম, কোনটা কোথায় ইউজ হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা সুন্দর করে সামারাইজ করবে একটা রিপোর্টে, ঠিক আছে। তাছাড়াও তোমাদের রিপোর্ট লেখার সুবিধার্থে আমি কিছু কোশ্চেন এখানে লিখে দিয়েছি, যেগুলো তোমাদের বইয়ে আছে, কোশ্চেনের আনসার গুলো। তো তোমরা এই কোশ্চেন গুলোর আনসার রিপোর্টে তোমরা ইনক্লুড করবা, এই পার্টিকুলার রিপোর্টটাই, ঠিক আছে। তো এই ছিল আজকের মোটামুটি লেকচার। এখন তোমরা কি বুঝতে পেরেছো কিনা ওয়্যারিং সিস্টেম সম্পর্কে, তোমাদের একটু ধারণা হয়েছে কি? জি স্যার। তো এইভাবে আর কি হাউস ওয়্যারিং এর যে বিভিন্ন মানে টাইপস অফ ইনস্টলেশন বা মানে কি কি ধরনের ওয়্যারিং সিস্টেম আছে, হ্যাঁ, তো
তো ওয়্যারিং টাইপস কি 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 ধরনের ওয়্যারিং আছে এগুলো আসলে তোমাদের জানা থাকতে হবে আর কি। পরবর্তীতে তোমরা যখন আরো ক্লাস আমরা তো আসলে এটা তো একটা কন্টিনিউয়াস ক্লাস, তো দেখা যায় যে পরের ক্লাসগুলোতে তোমরা হয়তো দেখবা যে তুমি যদি একটা ওয়্যারকে একটা ওয়্যারের সাথে জয়েন্ট করতে চাও কিভাবে করা হয়, কি কি মেথড আছে এই জিনিসগুলো দেখাবো। তারপরে তোমাদের মানে একটা হাউস ওয়্যারিং কিভাবে করা হয়, কি কি ফ্যাক্টর কনসিডার করে মানে প্র্যাকটিক্যালি কিভাবে করা হয় আর কি, ওই ধরনের অ্যাসাইনমেন্টও তোমাদেরকে আমরা দিব, ওই ধরনের ডেসক্রিপশন দিব। একটা প্ল্যান আছে, একটা প্ল্যান থাকলে একটা বিল্ডিং এ ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে ওয়্যারিং করতে হবে, তোমরা এটা কিভাবে করবা, তো এই জিনিসগুলো তোমাদেরকে আমরা শিখাবো আর কি। ঠিক আছে, আস্তে আস্তে মানে আরো যখন ক্লাস নিবো আর কি, নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে এগুলো আমরা শিখাবো। ঠিক আছে, তো আজকে এনি কোশ্চেনস, কোনো কোশ্চেন আছে তোমাদের? বলো, পার্টিসিপেন্ট 105। হ্যাঁ বলো, কি কি বলতে যাচ্ছিলে? হ্যাঁ বলো। না স্যার কিছু না। আচ্ছা পার্টিসিপেন্ট যারা, হ্যাঁ বলো। স্যার রিপোর্টে ওই কোশ্চেনের অ্যানসার গুলো তো আলাদাভাবে লেখার দরকার নেই, মানে ওই কোশ্চেনের অ্যানসার গুলো রিপোর্টটার মধ্যে থাকলেই হবে। হ্যাঁ রিপোর্টার মধ্যে থাকলেই হবে, তবে আলাদা করেও লিখতে পারো আর কি, একটা সামারি আকারে সবার লাস্টে একটা পেজ অ্যাড করে দিবা। তাহলে তোমাদের কি হবে যে মানে আমি যে স্পেসিফিক যে কোশ্চেন গুলো দিচ্ছি এই কোশ্চেন গুলো পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের লেখা হবে। ঠিক আছে, তুমি এমনিতে রিপোর্টটা জেনারেল রিপোর্টের মতো লিখবা, আর এই কোশ্চেন গুলো তুমি অ্যাড করে দিবা, এই কোশ্চেন গুলোর আনসার, হ্যাঁ এডিশনাল শীট দিয়ে সবাই এটা করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ইউনিফর্ম হবে রিপোর্টটা। ঠিক আছে, রিপোর্টের ভিতরে যে কন্টেন্ট আছে এটা তোমরা নিজেদের মতো লিখবা, পুরো রিপোর্টটা নিজেদের মতো লিখবা। তারপরে লাস্টে যে স্লাইডে আমি যে কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি এই কোশ্চেন গুলোর আনসার সংক্ষেপে আলাদা করে লিখবা। ঠিক আছে, আলাদা করে লিখে অ্যাড করে দিবা। ক্লিয়ার কিনা? স্যার অ্যাপারেটাস কি কি দিবি? আচ্ছা অ্যাপারেটাস এটা আমি তোমাদেরকে বলেছি যে অনেক মানে অনেক জিনিস আছে এখানে যেটা তোমার লাগবে না এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে। এখানে তো তোমার অ্যাপারেটাস লিস্ট লাগতেছে না, এগুলো একটা মানে আমি বলছি যে তোমরা যখন ল্যাবে গিয়ে কাজ করো তখন আমরা যে ট্রেডিশনাল রিপোর্টের স্ট্রাকচার ফলো করি এটা হলো এরকম। তো তোমরা এর পরবর্তীতে যখন যে কাজগুলো এক্সপেরিমেন্টাল বেসড যেগুলো তোমরা ল্যাবে করবা ওইখানে তোমার অ্যাপারেটাস লিস্ট থাকবে, ডাটা টেবিল থাকবে। ঠিক আছে, কারণ তোমরা ওখানে বিভিন্ন জিনিস মেজার করবা, বিভিন্ন কোয়ান্টিটি মেজার করবা। ঠিক আছে, বাট এখন তো সেটা নাই এই মুহূর্তে। তো মানে এই ধরনের ল্যাবে আমি আজকে যে ক্লাসটা নিয়েছি এটা অনেকটা ক্লাসের মতো, তো এই কারণে এখানে তুমি থিওরি মানে বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওয়ারিং সিস্টেম কিভাবে করা হয় অপারেশন এগুলো লিখবা, অ্যাপারেটাস লিস্ট এখানে লাগবে না। মানে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছ যে রিপোর্টটা কিভাবে লিখবা, যেহেতু তোমরা এর আগে 2-3টা সেশনাল করে আসছো এখানে এই স্ট্রাকচারটা ফলো করছো। এখন যখন আমি তোমাদেরকে রিপোর্ট লিখতে বলেছি তখন এখানে এসে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ যে স্যার এই পয়েন্টগুলো কিভাবে লিখবো। তো এই পয়েন্টগুলো এই ল্যাবে সবগুলো পয়েন্ট তোমার লিখতে হবে না। এই ল্যাবের জন্য যে এক একটা এক্সপেরিমেন্টের ধরন এক এক রকম, তো এক্সপেরিমেন্টের ধরন অনুযায়ী তুমি রিপোর্টটা লিখবা। যদি অ্যাপারেটাস লিস্ট থাকে তখন তুমি অ্যাপারেটাস লিস্ট লিখবা, যদি ডাটা টেবিল থাকে তাহলে লিখবা, না হলে এই সেকশনগুলো হবে না। তুমি যেটা লিখবা যে অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভটা থাকতে হবে, ইন্ট্রোডাকশন থাকবে প্রত্যেকটা, ফর এক্সাম্পল প্রত্যেকটা যেমন টুলস যখন তুমি লিখছো প্রত্যেকটা টুলসের কাজ এই জিনিসগুলো তোমরা অ্যাড করবা। যেমন গত ক্লাসে যে মানে বিভিন্ন টুলস এর ডেসক্রিপশন করেছি, সিম্বলের ডেসক্রিপশন করেছি, হ্যাঁ তো ওইখানে ওই জিনিসগুলো অ্যাড করবা। যেমন আজকের ক্লাসে যেমন আমি বলেছি যে বিভিন্ন ওয়্যারিং সিস্টেম সম্পর্কে কথা বলেছি। ওয়্যারিং সিস্টেম আমরা ফার্স্ট থিং হলো যে ওয়্যারিং সিস্টেমটা কি, কেন মানে কি কি ফ্যাক্টর কনসিডার করব এগুলো আসবে, এগুলো ডেসক্রাইব করবা। হ্যাঁ আমি তো পয়েন্ট আকারে লিখেছি, তোমরা ডেসক্রিপশন লিখবা রিপোর্টে। ঠিক আছে, তারপরে তোমার বিভিন্ন ওয়্যারিং সিস্টেমের নাম, তারপর ওদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিভাবে করা হয় এই জিনিসগুলো এখানে আসবে। এবং ফাইনালি এর অ্যাপ্লিকেশন কোথায়, হ্যাঁ এই ওয়্যারিং সিস্টেমটা কোথায় সুইটেবল। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো এখানে আসবে। যেমন যেখানে স্মোক প্রডিউস হয় ওখানে কি তুমি ক্লিট ওয়্যারিং ইউজ করবা? ফর এক্সাম্পল মনে করো একটা ব্ল্যাক স্মিথ শপ আছে, ওখানে কোন ধরনের ওয়্যারিং সিস্টেম ইউজ করবা, হ্যাঁ তোমার এটা বুঝতে হবে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো তুমি তুমি অ্যাড করবা রিপোর্টে। এই ধরনের লাগবে একটা থেকে আরেকজনের জন্য ডিফারেন্ট হয়। তোমার থাকে আমি কিছু জেনারেল জিনিস বলে দিচ্ছি সবার সুবিধার্থে, যে এই জিনিসগুলো থাকতে হবে। তার বাইরেও তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও যেটা তোমার কাছে মনে হয় এই ইনফরমেশনটা দেওয়া উচিত, তুমি ওইগুলো করবা। কারণ এই ধরনের
রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমার যে নলেজ এটাকে তুমি সুন্দরভাবে এখানে লিখতে পারবা, ঠিক আছে, মানে আরো এডিশনাল পয়েন্ট তুমি অ্যাড করতে পারবা, ঠিক আছে। বাট আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করাবো, ল্যাবের যে এক্সপেরিমেন্ট গুলো থাকে তখন তার জন্য জেনারেল স্ট্রাকচার যেটা ফলো করবা, এটা এখানে যে স্লাইডটা দেওয়া আছে এটা ফলো করবা, ঠিক আছে। আর বাট এখন যে ক্লাসগুলো নিচ্ছি এর জন্য যে ল্যাব রিপোর্ট লাগবা, সেখানে তোমার ইন্ডিপেন্ডেন্সি আছে, তুমি বেসিক কিছু জিনিস থাকতে হবে, তার বাইরেও তুমি অনেক কিছু অ্যাড করতে পারবে। এখন বলো কি বলতে চাচ্ছিলে। স্যার এই যে রিপোর্ট খাতায় লিখবো নাকি প্যাডেল রিপ্লিট সেও লিখবা, পেপারে স্ক্যান করবা, স্ক্যান করে আপলোড করে দিবা এবং যখন ক্যাম্পাসে ব্যাক করবা খাতায় রিপোর্টটা ফাইনালি আমাকে জমা দিতে হবে আমাদেরকে একটা ফাইল আপ করে, ঠিক আছে। তাহলে তুমি তার জন্য যেটা সুন্দর হবে ওইভাবে লিখবে। এমনি যদি তুমি খাতায় লেখো তাহলে কি তুমি প্রত্যেকটা রিপোর্ট ওইভাবে ফাইল আপ করে সুন্দরভাবে দিতে পারবা না। তো এই কারণে আমি বলতেছি তুমি ইন্ডিভিজুয়াল পেজে লিখবা, ইন্ডিভিজুয়াল পেজে লিখবা, লিখে তুমি একটা ফাইলে এখন রেখে দিবা। A4 পেপার হতে পারে, লেটার পেপার হলেও সমস্যা নাই। A4 লেটার, A4 অথবা লেটার স্ট্যান্ডার্ড যে পেপার গুলো বাজারে পাওয়া যায়, ঠিক আছে, লেটার সাইজ অথবা A4 সাইজ, ওই ধরনের পেপারে লিখবা। অথবা তোমরা যে প্যাডে এর আগে যে সেশনাল গুলো করেছো, যে প্যাডে লিখেছো ওই প্যাডেও লিখতে পারো, কারণ প্যাড তো এখন তোমাদের কাছে নাই অনেকের কাছে। এই কারণে আমি বলতেছি A4 পেপার অথবা স্ট্যান্ডার্ড যে পেপার গুলো বাজারে পাওয়া যায় এই পেপারে লিখলে হবে। লিখে স্ট্যাপল করে রাখবা, ঠিক আছে। তো ওইগুলো তোমার ফাইল আপ করে রাখবা, পরে তুমি জমা দিবা। মানে রিপোর্টটা তো এখন তুমি আমাদেরকে জমা দিয়ে দিতে পারছো না ফিজিক্যালি, ঠিক আছে। তুমি যেটা করবা রিপোর্টটা স্ক্যান করে অনলাইনে আপলোড করে রাখবা, পরে যখন ভার্সিটিতে ব্যাক করবা তখন রিপোর্টের একটা কপি আমাদেরকে জমা দিবা, যেভাবে তুমি জমা দাও প্রতি ক্লাসে। এর আগে যে ল্যাবগুলো করেছো ওইখানে যেভাবে জমা দিয়েছো ওইভাবে জমা দিবা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? স্যার আজকে ক্লাসের ভিডিওটা স্যার একটু আপলোড দিয়ে হ্যাঁ 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 দিব, আপলোড দিয়ে দিব, কিছুক্ষণ পরে দিয়ে দিব। স্যার কি কোনো কিছু অ্যাড করবেন রফিক স্যার? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্পাইরাল বাইন্ডিং খাতায় লিখলে হবে স্যার? স্পাইরাল বাইন্ডিং যে খাতাগুলো থাকে আর কি, মানে ওখান থেকে পেজ থেকে মানে আলাদা আলাদা করে ফাইল রাখতে পারবো? হ্যাঁ 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 সেটা করতে পারো, নো প্রবলেম। আচ্ছা স্যার। স্যার আগে যেমন ল্যাব প্যাডে পেজের এক সাইডে লিখতাম ওরকম এক সাইডেই লিখবো? হ্যাঁ এক সাইডে লিখবা, এক সাইডে লিখবা, ঠিক আছে। জি স্যার। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, নেক্সট উইকে আবার দেখা হবে, ঠিক আছে, ওকে। নরোত্তম, হ্যাঁ স্যার, স্যার কিছু বলবেন স্যার? আমি তো মিটিং সেরে আবার ইন করলাম, তা তোমার কি সব হয়ে গেছে? হ্যাঁ স্যার আমি মাঝখানে ছিলাম, ডেসক্রাইব করেছি। ডিস্টার্ব হচ্ছিল। বল। আজকে কি কোনো টেস্ট নিছিল? স্যার ওদেরকে, হ্যাঁ স্যার আমি বলেছি না, টেস্টটা নিবো আর কি, টেস্ট এখন নিবো আর কি 5 মিনিট পরে আর কি, 2-3 মিনিট পর নিবো আর কি স্যার। তো ওদেরকে আমি যে লিংকটা দিব গুগল ক্লাসরুমে আর কি, ওরা ওইখানে পাওয়া যাবে। তোমরা কিন্তু চেষ্টা করবা টেস্টটা গুগল ক্লাসরুমে তো লিংকটা পেয়ে যাবা, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, ওদেরকে ইনভাইট করি, ওটাই ভালো। আচ্ছা তোমরা থাকো অনলাইনে, আমি তোমাদেরকে দেখি ডাইরেক্টলি ইনভাইট করি, হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে, ওরাও হয়তো বা জয়েন করতে পারবে। তোমরা অনলাইনে থাকো, কেউ লিভ করো না, জাস্ট এ মোমেন্ট, আমি তোমাদেরকে ইনভাইট করতেছি এখান থেকে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কুইজ টুডে ডিউ ডেট ডিউ টুডে টুডে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে
ক্লাস আজকে সবাই গুগলে মানে ইউনিভার্সিটির আইডি দিয়ে লগ ইন করো, গুগল ক্লাসরুমে লগ ইন করে রাখো। জাস্ট আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি,